তোমরা যারা আগামী দিন ফুল মক টেস্ট 3 দিয়েছিলে একটু চটপট মিলিয়ে নাও যে কার কতগুলো প্রশ্ন সঠিক উত্তর হয়েছে। চলো দেখো প্রথম প্রশ্নটা বলছে নাসার মতে সূর্যের পর পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র কোনটি? সঙ্গে সঙ্গে সঠিক উত্তর কী করেছো? অপশান 3 প্রক্সিমা সেন্টাউরি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলাগুলি মাইকো উৎপাদনের জন্য বিখ্যাত? বলো সঠিক উত্তর কী করেছো? অপশান 1 আমাদের সঠিক উত্তর যে পুরুলিয়া জেলা। মাইকো উৎপাদনের জন্য পুরুলিয়া জেলা কিন্তু বিখ্যাত। 3 নম্বর প্রশ্নটা ছিল যে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বেতন এবং পরিষেবার শর্তগুলি কোথায় উল্লেখ করা হয়েছে? কোন তপশিলের মধ্যে রয়েছে? এখানে সঠিক উত্তর অপশান 2 মাথায় রাখবা, যারা ভারতীয় সংবিধানের দ্বিতীয় তপশিল করেছো অপশান 2 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান 3 যারা করেছো দন্তি দুর্গ আমাদের সঠিক উত্তর। বলছে আব্দুল কালাম দ্বীপ কোথায় অবস্থিত? বলো অপশান 2 এখানে বঙ্গোপসাগর যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো নিচের কোনটি সর্বাধিক ওজন ক্ষয় পরিলক্ষিত হয়েছে? কোথায় কোন অপশানে? সঠিক উত্তর কী করেছো? অপশান 3 যারা করেছো দক্ষিণ মেরু। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে দেখো মুরির হিন্দালকো কারখানা কোন নদীর তীরে অবস্থিত? বলো মুরির হিন্দালকো কারখানা সুবর্ণরেখা। অপশান 1 আমাদের সঠিক উত্তর যে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। বলছে যখন মূল্য বৃদ্ধির হার ক্রমাগত মুদ্রাস্ফীতির চেয়ে বেশি হয় তখন এটিকে ড্যাশ মুদ্রাস্ফীতি বলা হয়, তখন এটিকে চলমান মুদ্রাস্ফীতি বলা হয়। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত শ্রেণী 2 মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি বা সর্বোচ্চ? তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ বেরিলিয়াম। অপশান 1 বলছে হাওড়া ব্রিজ নামে জনপ্রিয় রবীন্দ্র সেতু কোন সালে চালু হয়? রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ নামে জনপ্রিয় কত সালে? 1943 যারা করেছে সঠিক উত্তর। দেখো বলছে নিচের কোনটি ক্লোরোফর্মের রাসায়নিক নাম? ক্লোরোফর্মের রাসায়নিক নাম হচ্ছে টাইক্লোরোমিথেন। অপশান 2 বলছে দেখো বাংলার কোন সুলতানকে মানে সুলতানের আমলে মহাভারত বাংলায় অনুবাদ করা হয়? বলো বাংলার কোন সুলতানের আমলে মহাভারত বাংলায় অনুবাদ করা হয়? সঠিক উত্তর কী করেছো? নুসরাত শাহ। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 13 নম্বর প্রশ্নটা ছিল বিশ্ব পরিবেশ দিবস 2023-এর থিমটা কি? বলো কী করেছো? অপশান 2 সলিউশন টু প্লাস্টিক পলিউশন। মাথায় রাখবা সলিউশন টু প্লাস্টিক পলিউশন 2023-এর কিন্তু পরিবেশ দিবসের থিম। বলছে নিচের কোন শর্করা আরএনএতে থাকে? বলো আরএনএর মধ্যে থাকে কোনটা? কোন শর্করা? রাইবোজ। মাথায় রাখবে অপশান 2 এখানে সঠিক উত্তর হয়েছে রাইবোজ যারা করেছো তোমাদের সঠিক উত্তর। বলছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে নিযুক্ত করেন কে? কি করেছো? ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। অপশান 2 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। বলছে শ্যামজি বর্মা কত সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করে? শ্যামজি বর্মা বলে ফেলো 1 মিনিট উত্তরটা দেখে নাও। 1905 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। শ্যামজি বর্মা 1905-এ তোমার হচ্ছে কি করে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করে। ঠিক আছে। বলছে দেখো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিসের জন্য সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়? আমরা তো পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখে এসেছি কৃষি সঙ্গে যুক্ত, তাই না? কৃষিকার্যের সাথে কৃষির সঙ্গে যুক্ত, তাহলে এখানে তুমি দেখেই বলতে পারবা যে কুটির শিল্প টিল্প হবে না। অপশান 1 যারা করছো সেচ ও বন্যা নিয়ন্ত্রণ। অপশান 1 তোমরা যারা করছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভারতের সর্বশেষ কোন ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? ভারতের সর্বশেষ কোন ভাষাকে? উড়িষ্যা ভাষাকে। উড়িয়া, এটাকে উড়িষ্যাও বলা হয়। মাথায় রাখবা যে উড়িষ্যা বা উড়িয়া ভাষাকে ভারতের শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বলছে বিখ্যাত হর্নবিল উৎসব কি করেছো? নাগাল্যান্ড যারা করেছে সঠিক উত্তর। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার তপশিলি উপজাতি শতাংশ কত? 8.6% যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে শপথ নিয়েছে? বলো কি করেছো? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান 1 যারা করেছো যে বোলা আহমেদ তিনুবু। ঠিক আছে, বোলা আহমেদ তিনুবু অপশান 1 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কি গান্ধী অ্যাজ মহাত্মা গ্রন্থের রচিতা? গান্ধী অ্যাজ মহাত্মা বলো সঠিক উত্তর কি করেছো? গান্ধী অ্যাজ মহাত্মা। শহীদ আমিন যারা করেছো অপশান 2 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। মাথায় রাখবা শহীদ আমিন। কেমন? দেখো পরে প্রশ্ন কি ছিল যে বিখ্যাত বই কি বলছে? গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এর লেখক কে? বলো সঠিক। 1 মিনিট দেখো কে কি করেছো সঠিক উত্তর। অপশান 3 যারা করেছো যে জওহরলাল নেহরু এখানে সঠিক উত্তর। মাথায় রাখবে গ্লিমসেস
অফ কী ছিল বইটার নাম মাথায় রাখবে, খুব ভালো একটা প্রশ্ন কিন্তু, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে, জওহরলাল নেহরু। বলছে দেখো নিচের কোনটি একক কোষ প্রোটিন, বলো কোনটি, এই যে চারটের মধ্যে কোনটা একক কোষ প্রোটিন? নস্টক যারা করছে তোমাদের সঠিক উত্তর, সরি এখানে একক ক্লোরেলা, সরি অপশান 4 যারা করছে দেখো এখানে বলছে কোনটি একক কোষ প্রোটিন কিন্তু, ঠিক আছে, ক্লোরেলা হবে আমাদের সঠিক উত্তর। বলছে দেখো নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, বলে ফেলো সঠিক উত্তর কী করেছো, বক্সাইট। তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো ম্যাথেরগুলো একটু আমি সমাধান করিয়ে দিচ্ছি, চটপট একটু মিলিয়ে নাও। বলছে মোহন একটি বস্তু তোমার হচ্ছে 8,000, 1 মিনিট দেখে নাও, মোহন একটি বস্তু কি করে 8,400 টাকায় বিক্রি করেছিল। বলছে তাতে তার 25% ক্ষতি, 25% মানে 1/4, মানে 4 যদি আসল হয় তাতে 1 ক্ষতি হয়েছে, মানে সে 3-এ বিক্রি করছে। বুঝতে পারলে, এটা সিপি, এটা হচ্ছে এসপি। যখন কনসেপ্ট ধরাবো তখন একদম গড় করে অঙ্ক করবা। এবার এই 3 ইউনিট সমান ওরা বলছে যে 8,400, 1 ইউনিট সমান ভাগ করে বলবা 3 দুগুণি 6, 3 8 24, 2800। 1 ইউনিট সমান যদি 2800 হয়, 4 ইউনিট সমান কত, 4 28 কত, দেখো 4টা 32, 2 8 8 আর 3 হচ্ছে 11, 11,200 টাকা। তাহলে সিপি কত পেলাম, সিপি 11,200। এবার বলছে 40% লাভ করতে হবে। দেখো সিপি পেয়েছি, সিপি মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস 11,200 টাকা, 40% লাভ, 40% মানে 2/5, মানে 5 যদি সিপি হয় তাতে 2 লাভ করতে হবে, মানে 7-এ আমাদের বিক্রি করতে হবে, তাহলে এবারে 40% লাভ আমরা বলবো। তাহলে 5 ইউনিট আমাদের সিপি রাখতে হবে, কিন্তু সেটা সিপি আসলে কত, আসলে হচ্ছে 11,200 টাকা। তাহলে 5 ইউনিট সমান যদি 11,200 হয়, তুমি সঙ্গে সঙ্গে ভাগ করে বলবা 1 ইউনিটের মান বার করতে গেলে তুমি বলবা 5 দুগুণি 10, 11, 5 দুগুণি 10, 4 5 20, তাহলে থাকছে 2,240 টাকা। 1 ইউনিট সমান যদি এত হয়, 7 ইউনিটের মান কত, 7 দিয়ে গুণ করে সঙ্গে সঙ্গে বলবা 0, 4 7 28 8, 2 14, 16 6, 14 আর কে 15, 15,680। ইজি টাইপের প্রশ্ন ছিল, অপশান 1 যারা করছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো এইসব অঙ্ক করার কিন্তু অনেক রকমের কৌশল আছে, এটা বেসিক নিয়মটাই আমি বোঝালাম, কারণ আমি এখনও তোমাদের যে শর্টকাট যদি বোঝাই মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ তুমি এখনও আমার কনসেপ্ট দেখোনি, সেই জন্য যেটা বেসিক সেটাই আমি বললাম। দেখো বলছে দুইটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে, তাদের ক্ষেত্রফল বার করতে বলেছে। আগে বাহু বার করে নাও, বাহু বার করতে গেলে যে ঘন রয়েছে তাহলে বাহু বার করতে কিউব করতে হবে, মানে তোমার হচ্ছে ঘনমূল করতে হবে। সঙ্গে সঙ্গে বলবো 1 হবে, আর এদিকে এটা 27 ছিল, সরি, হ্যাঁ, আর এখানে হবে কত, 3 হবে। তাহলে এই হলো বাহু যদি এই হয়, ক্ষেত্রফল বানাতে গেলে স্কোয়ার করতে হয়, বর্গ করতে হয়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে 1, আর এদিকে 9 হবে। এসব মানে প্র্যাকটিস করতে করতে সব তুমি তখন আর কিচ্ছু করবা না, সঙ্গে সঙ্গে বলবা যে অপশন দাদা 2 উত্তর করে দিয়ে চলে এসেছি। দেখো বলছে একজন পিতার বয়স তার পুত্রের বয়সের, পিতা, দারুণ, এইখান থেকে পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসবে এই পিতা পুত্র দিয়ে। পিতার বয়স তার পুত্রের বয়সের অনুপাতে দিয়েছে 5 আর 2। বলছে যদি তাদের বয়সের গুণফল দিয়েছে, কি দিয়েছে, বয়সের গুণফল, এই যে পিতা আর যে পুত্র, আসলে কি এই পিতার বয়স 5 আর পুত্রের বয়স 2? কোনো দিন না। তুমি বলবা ওরা অনুপাতে দিয়েছে, মানে আমি যদি ধরতে চাই যে পিতার আসল বয়স কত, তাহলে সেটা আমি বলবো যে 5x হচ্ছে পিতার বয়স আর পুত্রের 2x। এবার বলছে এটা গুণফল কত, যেরকম বলবে সেরকম কাজ করবা, 1000। তাহলে 5 দুগুণে 10, দেখো তুমি 10 দিয়ে যদি এটা ডাইরেক্ট কাটো 100 হচ্ছে। তাহলে এক্স আর এক্স গুণ করলে x² সমান 100, তাই না? একটু কষ্ট করে বুঝতে হবে। তাহলে এক্স সমান, তুমি বলবো দাদা এক্স সমান 10, এক্স সমান যদি 10 হয়, পিতার বয়স দেখো পিতার 5x ছিল, তাহলে 5x মানে 5 গুণ 10 50, 50 বলছে এবার যে 10 বছর পর পিতার বয়স কত, 50 আর 10 60, 60 যারা করেছে তোমাদের সঠিক উত্তর অপশন 2। চলো দেখো সিম্পল একটা অঙ্ক, এখানে তুমি মান ধরতেও পারো যে এক্স আর ওয়াই এমন একটা সংখ্যা, এমন দুটো সংখ্যা, একটা নয় সরি, এমন দুটো সংখ্যা ধরো যাদের যোগ করলে 5 আসে আর গুণ করলে পরে 10 আসে। দেখো ধরতে গেলে কিন্তু তোমার একটু মুশকিলে পড়ে যাচ্ছে, তাই না? তাই সঙ্গে সঙ্গে তুমি ফর্মুলায় ফেলো। আমরা জানি, দেখো আমি সূত্রটা লিখছি, a প্লাস বি, ওফো 1 মিনিট, হ্যাঁ, লেখার জন্য একটু প্রবলেম হচ্ছে। a প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে সূত্রটা কাজে লাগাবার সঙ্গে সঙ্গে তুমি বলবা a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে a প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই দিয়েছে 5, 5-এর স্কোয়ার মানে 25, একবারে ডাইরেক্ট করে দিলা। এবার দেখো এই দুটো কিন্তু পরপর তুমি এভাবেও লিখতে পারো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবার এটাও কিন্তু লেখা যায়, ঠিক আছে, ওটা সাজিয়ে আর কি। তাহলে তুমি এখানে বলবা যে এটা রেখেই দাও, এক্স স্কোয়ার প্লাস, মানে এক্স স্কোয়ার বলতে এটা লিখছি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আমরা রাখলাম,
রাখার পরে প্লাস 2ab মানে 2x আর y, x y এর মান 10, তাহলে 2 গুণ 10 মানে 20। তাহলে সঙ্গে সঙ্গে কুড়িটা এই পাশে পাল্টি খেয়ে দাও, সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে 5 থাকবে, আর এবারে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই তো চেয়েছে, 5 উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে বিষয়টা? দেখো যেখানে আমাদের সূত্র খাটাতে হবে আমরা খাটাবো, মোদ্দা কথা আমাদের অল্প সময়ে আমরা মানে যাতে অঙ্ক বলে তো কথা না, এক্সামটা অল্প সময়ের মধ্যে আমরা দিয়ে সারতে পারি। কারণ পরে তোমার দেখো 60 মিনিটের মধ্যে তুমি সেরে নেওয়ার চেষ্টা করবা, বুঝতে পারলে? 60 মিনিটে সেরে নেওয়ার পরে এই তুমি যে সময়টা পাবা সেই সময়টা অন্য যেগুলো বেঁধে যাবে সেইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। চলো দেখো পরে প্রশ্ন দেখো। বলছে দেখো একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন দিয়েছে ওরা এবং উচ্চতা দিয়ে দিয়েছে। দেখো আয়তনের সূত্রে ফেলে দাও। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই লিখছি, হ্যাঁ এটা হচ্ছে পাই, হ্যাঁ পাই আর স্কোয়ার এইচ, এই হচ্ছে সূত্র। এবার ওরা বলছে যে পাই আর স্কোয়ার এইচ এই সূত্র সমান নাকি মানে আয়তন, সূত্র সমান বলতে কি আর তো আয়তনের সূত্র, তাহলে আয়তন যেটা যে মানটা দেওয়া থাকবে তুমি সেই সূত্রের উপর ফেলবা। বুঝতে পারলে বিষয়টা? তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে পাই আর স্কোয়ার এইচ সমান 12, 3, 2, 0, তাই না? সঙ্গে সঙ্গে বলবা পাই সমান 22-এর সাথে একটু কাটাকাটি করতে হবে, 22-এর 7 ইন্টু আর স্কোয়ার আমাদের বার করতে হবে। ওখানে বলি যে ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো ইন্টু এই 80 সমান ওরা দিয়েছে 12, 3, 2, 0, ব্যাস এবার কাটাকাটি করো। দেখো এই শূন্য একটা শূন্য কেটে দিলা, 11 দিয়ে যদি কাটো 2, 11 দিয়ে কাটলে 11 থাকছে কত 12, আবার হচ্ছে তোমার দাঁড়াচ্ছে 11 2 থাকছে 11 দুগুণে 22, এটা থাকছে তাই না? এবার দেখো সঙ্গে সঙ্গে তুমি যদি 8 দিয়ে কাটো, 8 অক্ষে 8 আর থাকছে 3 থাকছে মানে 4টা 32, এবার এই 2 দিয়ে এটা কাটলে 7, তাহলে দেখো কি হচ্ছে আর স্কোয়ার সমান এই 7টা নিচে আছে ওইদিকে গুণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলবো আর স্কোয়ার সমান 7 গুণ 7। এবার স্কোয়ার তুলতে গেলে বর্গমূল করতে হয়, এই স্কোয়ার তুলতে গেলে তাই না, আবার বর্গমূলের দুটো ভেতর যা থাকে একটা বাইরে চলে আসে। তাহলে 7 আমাদের সঠিক উত্তর যারা করছে অপশান 3, যারা করছে তোমরা তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3। চলো পরে প্রশ্ন দেখো, একদম ভালো একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্নই কিন্তু বস পরীক্ষা আসবে। বলছে যে 210 মিটার দুইটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে যথাক্রমে এত সেকেন্ড আর এত সেকেন্ড সময় নেয়। বলছে কোন সময় তারা বিপরীত দিকে যাত্রা করে একে অপরকে অতিক্রম করে, মানে কত সময় বা কোন সময় বা কত সময় তারা যদি বিপরীত দিকে যাত্রা করে একে অপরের বিপরীতে, তাহলে কত সময় তারা অতিক্রম করবে। একদম সিম্পল, সঙ্গে সঙ্গে তুমি বলবা যে প্রথম ট্রেনটা এ ট্রেন আর বি ট্রেন, দুখানা ট্রেন, দুটো ট্রেনেরই দৈর্ঘ্য কিন্তু সেম। তো প্রথম ট্রেনটা একটা খুঁটি, যখনই কোনো ট্রেন দেখো বেসিক যখন করবো আমি ভালো করে বুঝিয়ে দেবো, যখন কোনো ট্রেন একটা খুঁটি একটা ল্যাম্প পোস্ট অতিক্রম করে তখন ট্রেনটাতে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। সঙ্গে সঙ্গে বলবা 10 সেকেন্ডে সে এত মিটার যায়, তাহলে সে মিটার পার সেকেন্ডে কতটুকু যাবে, সঙ্গে সঙ্গে 10 দিয়ে ভাগ করবো, বলবা 21 মিটার পার সেকেন্ড মানে গতিবেগ 21 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 21 মিটার পার সেকেন্ড। আর বি পরেরটা হচ্ছে এটাতে ভাগ করে দেখো 20, এর সাথে 20 গুণ করলে চলে আসে ওটা, তার মানে তুমি বলবা যে পরেরটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড গতিবেগ। এবার আমরা জানি একটাই সূত্র এই অঙ্কের, ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এই সূত্র দিয়ে পুরো অধ্যায় খতম। ডিস্ট্যান্স সমান দেখো দূরত্ব যখন দুটি ট্রেন একে অপরের বিপরীতে যায় তখন তাদের কি হয়, তখন তাদের দূরত্বটা যোগ হয়ে যায়, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য 210 আর 210 420 ইজ ইকাল টু স্পিড দেখো, আর তাদের সময়টা কি হবে, সময়টাও যোগ হয়ে যাবে, মানে সরি সময় নাই গতিবেগটাও যোগ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবা যে 41 মিটার পার সেকেন্ড ইন্টু টাইমটা আমাদের বার করতে, দেখো এটা ঝাপলে পরে কি হয় 41 10 দশমিক সামথিং আসবে, যদি আর দেখতে হবে না আমাদের, অপশান একটাই রয়েছে 10 দশমিক সামথিং, মানে অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরে প্রশ্ন দেখো। বিষয়টা বুঝতে পারলে কোনো সমস্যা হলে আমাকে কল করবো অবশ্যই। দেখো পরে প্রশ্নটা কি বলছে 8 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 11 বছর, 15 এবং 17 বছর বয়সে আরও 2 জন শিক্ষার্থী যোগদান করে তাদের গড় বয়স কত হবে, মানে কত বেড়েছে কি বা মানে টোটালে কত হয় সেটা তোমাকে জানতে হয়েছে। দেখো গড় যখন করবো ভালো করে বিষয়টা বুঝিয়ে দেবো, গড় মানে এমন একটা সংখ্যা যেটা সবার মধ্যে ইকুয়াল মানে সমান রয়েছে। এখানে 11 বলছে, 11 কিন্তু আমাদের সবাইকে ধরতে হবে যে হ্যাঁ 8 জনেরই 11 করে রয়েছে। এবার সমস্যাটা কি, একজন 15 নিয়ে চলে আসলো, মানে একজন 15 বছর বয়সের আসলো আর একজন 17 বছর বয়সে আসলো, এরা যদি 11 করে নিয়ে আসতো কোনো সমস্যা থাকতো না, কিন্তু এ আবার কত 15 এনেছে, মানে 11 4 বেশি নিয়ে এসছে, আর এ কত বেশি নিয়ে এসছে তুমি বলবে এবার 6 বেশি নিয়ে এসছে, তাহলে টোটালে কত বেশি এনেছে 6 আর 4 10 বছর এক্সট্রা নিয়ে এসছে। আর 10 বছরটা আমাদের সবার মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে
সবাই সমানভাবে পায়। তাহলে আগে ছিল 8 জন আর পরে 2 জন, 10 জন। 10 জনের মধ্যে 10 যদি তুমি ভাগ করতে যাও, সবাই এক এক করে বাড়বে, মানে টোটালে গড় বেড়ে যাবে কত, 1 বেড়ে যাবে, 12 হয়ে যাবে। একদম ইজি ছিল। সঙ্গে সঙ্গে অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 12 বছর। দেখো বলছে, হ্যাঁ দেখো, 49-এর সাথে একটি সংখ্যার 30%, আচ্ছা বেশ ভালো কথা। 49-এর সাথে একটি সংখ্যা ধরলাম এক্স, তার নাকি আবার 30%, 30% যদি যোগ করা হয়, যোগ করলে নাকি একই সংখ্যায় পাওয়া যায়, মানে সেই সংখ্যাটাই পাওয়া যায়। তাহলে এই সংখ্যাটা কত? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা দেখো এখানে আমরা পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটতে হয়, কিন্তু একটা কাটতে পেরেছি আর একটা কাটতে পারছি না। পারছি কি? তার মানে নিচে 10 রয়েছে, এটা তুমি ধরে নিবা। অথবা ওই দিক গিয়ে তুমি 10 গুণ করে দেবা, যে সমান চিহ্ন ওপাশে গেলে 10 গুণ হয়ে যায়। এটা এইগুলো তো তুমি জানো, সিম্পল বিষয়। আমি একটু মুছে দিই। হ্যাঁ, যখনই দেখবা পার্সেন্টেজের জন্য যেগুলো গুণ সম্পর্কে কাছাকাছি থাকে, তাদের সাথে দুটো শূন্য কাটতে হয়, তাহলে পার্সেন্টেজ পুরোপুরি বেরিয়ে যায়। এবার যেহেতু একটা কাটতে পেরেছে আর একটা কাটতে পারে, তাহলে ওপাশে নিয়ে যাবো, সেটা 10 হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কাটবে না, বাড়বে সমান চিহ্ন ওপাশে গেলে। এইগুলো বেসিক কনসেপ্ট তোমাকে জানতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এদিকে থাকলো 49 যোগ 3x, এগুলো করা মানে কি বলো তো, এগুলো প্র্যাকটিস করতে করতে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি করতে পারবা। সঙ্গে সঙ্গে বলবা এই 3টাকে 3xটা ওদিক নিয়ে গেলে বিয়োগ হয়ে 7x দাঁড়াচ্ছে, আর এদিকে 49, 7 দিয়ে এটা কাটলে 7 হচ্ছে, x এর মান 7 বেরোলো। x সমান যদি 7 বেরোয়, সংখ্যাটি কত? দেখো সংখ্যাটা কত ছিল, এই যে x × 10 মানে 7 গুণ 10, 7 10 70, 7 10 10 গুণ 7 মানে 7 10 কত হলো, 70। অপশান 1 মিনিট, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে 2 প্রার্থীর মধ্যে নির্বাচনে নিবন্ধিত ভোটারদের মধ্যে 20% তাদের ভোট দেয়নি, 40টি ভোট অবৈধ ঘোষণা করা যায়। বিজয়ী তোমার হচ্ছে মোট ভোটের আর কি নিবন্ধিত ভোটের 42% পেয়েছে। তা বলছে 112 ভোটে বিজয়ী ঘোষণা হয়েছে, নিবন্ধিত ভোটের সংখ্যা কত? এখানে কিচ্ছু করতে হবে। দেখো সিম্পল, ধরো আমি ধরলাম যে 100x, এটা হচ্ছে টোটাল ভোট, বেশ ভালো কথা। তার মধ্যে 20% ভোট দিইনি, তাহলে 80%-এর মধ্যে থেকে 80% ভোট হয়েছে, 80x। এর মধ্যে খেলা হয়েছে, বেশ ভালো কথা। এর মধ্যে আবার নাকি 42%, মানে এর 42%, মানে 80-র 42% তোমার হচ্ছে পেয়েছে কি, পেয়েছে যে জিতেছে, তাই না? তাহলে এর 42% তুমি সঙ্গে সঙ্গে বলবা, সে ঠিক আছে, দাঁড়াও বার করছি এখান থেকে। এবার এরই মধ্যে আবার তাহলে যে হচ্ছে হেরেছে, সে তো কত কত পেয়েছে দেখো, তোমার হচ্ছে 80x-এর মধ্যে যদি 42x পার্সেন্টেজকে আমি ধরলাম, এক্স ধরলাম, তাহলে বাকি যে থাকে, যে হেরেছে, সে 38x% পেয়েছে, তাই না? তাহলে এদের পার্থক্যটা কত তুমি সঙ্গে সঙ্গে বলবা। এদের পার্থক্য যদি আমরা দেখতে পাই, 4 হচ্ছে 4x, তার সাথে সাথে আরও ওই 40টা ভোট অবৈধ ঘোষণা করা আছে, সেটাও কিন্তু এর মধ্যে লুকে রয়েছে। ঠিক আছে, যে জিতেছে সে তো 42 পেয়েছে, 42% থেকে ধরো তুমি 42% পেয়েছে, যে হেরেছে সে তো 38% পেয়েছে। তাহলে বাদ থাকলো যে 44%, তার সাথে আর ওই 41টা, এটা নাকি তোমার 112 সমান। 112 কেন হলো? বলছে এত ভোটে বিজয়ী হয়েছে, তবে এত ভোটে জিতেছে, মানে ব্যবধানটা এটা 112। সঙ্গে সঙ্গে বলবা 4x, একটু কষ্ট করে বুঝে নাও, 40টা ওপাশে গেলে হচ্ছে কত, দেখো 40 যদি বেরিয়ে যায়, 2 থাকে, 11 থেকে 4 গেলে 7, 72। তাহলে 4x সমান যদি 72 হয়, 4 দিয়ে 72 কাটলে x এর মান বেরোবে কত, x এর মান হচ্ছে 4 অক্ষে 4, 4টা 32 হয়, মানে 18। x সমান যদি 18 হয়, আমাদের চেয়েছি কি টোটাল মোট, মানে আমাদের বলছে নিবন্ধিত ভোটের সংখ্যা, মানে টোটাল 18 × 100x। দেখো এক্স 100 গুণ x মানে 1800। অপশান 3 যারা করছো, বিষয়টা বুঝতে পারলে খুবই সহজভাবে, কিন্তু মানে সহজভাবে বলতে কি, মানে বিষয়টা হচ্ছে ধরে নিতে হবে তোমাকে, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবা। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবাই একটা। দেখো সিম্পল একটি সিম্পলিফিকেশনের অঙ্ক, কি বলে দিয়েছিলাম, আগে ব্র্যাকেটে কাজ করবা, ব্র্যাকেটের মধ্যে আগে ভাগের কাজ। দেখো 64কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 32। 32-এর বর্গমূল তো হয় না, সেই বর্গমূল উড়ে চলে যাবে। দেখো এই যে স্কোয়ারের জন্য এই বর্গমূল উড়ে চলে গেল, তাহলে থাকলো এদিকে 32 থাকলো, ওফো 32 থাকলো। আর এই 2টা দেখো, এই স্কোয়ারটা কিন্তু এই টোটালটা এই এতটুকুনের উপরে স্কোয়ার ছিল, তার মানে 2-এর স্কোয়ার করেও 4 হয়ে গেছে। ব্র্যাকেট মানে তো গুণ বলে দিয়েছি, এবার ভাগ আছে। এবার দেখো তুমি এখানে কি করবা, তুমি এসব কিচ্ছু করতে যাবা না, এসব গুণ ঠুন করে দেখতে যাবা না, সঙ্গে সঙ্গে যেমন আছে সেরকম পাতিয়ে দাও। 21 গুণ 8 গুণ 21 গুণ 16
এবার দেখো ভাগ আছে, গুণ করবো, এই যে এই ভাগটার কথা বলছি, ভাগ আছে গুণ করবো, আর যেটা থাকে সেটা উল্টে দেবো। দেখো এটাকে উল্টে দিলে 1/, হয়ে যাবে 1/4 ইন্টু 1/32, তাই তো? দেখো বস, এটা কাটো, 16 দিয়ে কাটলে 16 দুগুণে 32 হচ্ছে, দেখো 4 আর 2 গুণ করলে 8, এই 8 দিয়ে 8 কেটে বেরিয়ে যাচ্ছে, থাকছে কি, থাকছে 21 আর 21, 21 গুণ 21 মানে 441, অপশান 1 যারা করছো সঠিক উত্তর তোমাদের হয়েছে। দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি পার, বেশ, নৌকা সমান বলছি 10, আর স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা, তাহলে স্রোত সমান হচ্ছে 2, বেশ ভালো কথা। বলছে স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা এবং অনুকূলে 3 ঘন্টা চললে নৌকাটি মোট কত দূরত্ব যায়, দূরত্ব বার করতে চলে যায়, সঙ্গে সঙ্গে তুমি বলবা প্রতিকূলে 4 ঘন্টা গিয়েছে, প্রতিকূল মানে কি, নৌকা বিয়োগ স্রোত, নৌকা বিয়োগ স্রোত মানে 10-এর থেকে 2 গেলে 8, বিষয়টা বুঝতে হবে, মুখে মুখে হবে কিন্তু, 10-এর থেকে 2 গেলে 8, 8 মানে 8-এ চলেছে প্রতিকূলে 4 ঘন্টা, 4টা 32 গেছে প্রতিকূলে, অনুকূলে 3 ঘন্টা চলেছে, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, 10 আর 2 12, 3 12 36, সঙ্গে সঙ্গে বলবা টোটাল দূরত্ব মানে মোট দূরত্ব চেয়েছে 8 6 68, একদম অপশন 4 যেটা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো ভালো একটা প্রশ্ন চলে এসছে, এটা হয়তো অনেকেরই বেঁধে গিয়েছে, 1 মিনিট, খুব দারুণ সুন্দর একটা প্রশ্ন, একটু ছোট্ট করে বিষয়টা বুঝে নিতে হবে কিন্তু। দেখো এই টাইপের প্রশ্ন করার কিন্তু নানা রকমের কৌশল আছে, তবে এর মধ্যে আমি বলবো যে একটা সূত্র আছে, সূত্রটা মাথায় রাখো, খুব সহজেই চলে আসবে, n/2, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এর হচ্ছে সমষ্টি বা পদ, এই বললো যে এটা কিছু না, 5 থেকে 9 13 17 এইভাবে এইভাবে চলছে আর কি, 13তম পদের সমষ্টি বা মানে যোগফল বার করতে হবে, সঙ্গে সঙ্গে বলবা n/2 ইন্টু, হ্যাঁ, ফোর্থ সে থার্ড ব্র্যাকেট দিয়ে এরপরে 2a, সূত্রটা হচ্ছে 2a, দাঁড়াও একটু মনে করিনি, তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে n-1, তারপরে ডিফারেন্স বলে তো ডি দিয়ে চিহ্ন প্রকাশ করে, ব্যাস, এই হচ্ছে সূত্র, এটা মাথায় রাখবা। এবার চলে আসে বলে দিচ্ছি এন, দাদা এন কি, এন মানে হচ্ছে টোটাল পদ, কতখানা পদ বলছে 23টি পদ, তাহলে 23 বসবে, বসলো। আচ্ছা এবার বলছে দাদা 2 ইন্টু এ মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত 5, তাহলে 2a মানে 2 গুণ 5 মানে 10, একবারে লিখে দিলাম, কেমন, যোগ আছে এন মানে 23, 23 থেকে 1 গেলে 22, 22 গুণ ডি মানে ডিফারেন্স, পার্থক্য, দেখো সবার মধ্যে একটা নির্দিষ্ট পার্থক্য আছে, কত পার্থক্য, 4-এর পার্থক্য, ব্যাস এটুকুই, আর কিচ্ছু নেই, ঠিক আছে? এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো আগে গুণের কাজটা করতে হয়, 88, 88 আর 10 হচ্ছে 98, 98, তাহলে 2 3/2 ইন্টু 98, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 4 দুগুণি 8 আর 9 দুগুণি 49, 49 এর 23 গুণ, দেখো সঙ্গে সঙ্গে বলবা দাদা, আচ্ছা আমি ঠিক আছে, দেখো কিভাবে গুণ করবা, 49 তো 50 ধরে নাও, 50 সাথে যদি 23 গুণ করো, 3 5 মানে 5 23 সংখ্যা তো 115, 115 শূন্য মানে 1150, ভালো করে বোঝো, 50 ধরলাম, 1150 মানে বিষয়টা কেমনভাবে ধরবা, দেখো তুমি এখানে ধরবা 23খানা 49 বলেছে, আমরা 23খানা 50 নিয়েছি, 23খানা 50 নিলে পরে হয় 1150, তাহলে আসলে 23খানা 49, তার মানে একখানা 23 আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি, একটা 23 বাদ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে, এটা কিন্তু নিজের মাথায় দিমাগে চলবে, সঙ্গে সঙ্গে বাদ দিলে নিচে 7, আর এখানে এসে কত হবে, দেখো 3 2 আর 1127, 1127 কোথায় রয়েছে, অপশন 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো নেক্সট, বলছে দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য এত, বলছে যদি একটি সংখ্যা 4% অন্য সংখ্যা 8% হয়, মানে একটি সংখ্যা অন্য সংখ্যার এত পার্সেন্ট, মানে একটি সংখ্যার 4% অন্য সংখ্যার 8% হয়, একটি সংখ্যা, দুটি সংখ্যা এক্স আর ওয়াই, আমি ধরলাম একটা এক্স একটা ওয়াই, বেশ ভালো কথা, তা বলছে একটি নাকি 4%, একটা 4% নাকি অন্যটার হচ্ছে 8%-এর হয়, মানে কি সমান, পার্সেন্টে উড়ে গেল, ঝেপে দিলে পরে 1 আর 2 হচ্ছে, তাই না? তাহলে শুধু এক্স আর ওইদিককার ওয়াই যদি পাশানো অনুপাতে, তাহলে ওইদিকে যেটা পড়ে থাকবে সেটা আগেই থাকবে, 2 থাকবে, আর এদিকে মানে 1 যাবে, তাহলে এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 1। এবার বলছি তাদের পার্থক্য, সংখ্যা দুটির পার্থক্য এত, তা দেখো পার্থক্য কত, ইউনিটে দেখতে পাচ্ছি যে পার্থক্য 1, আর সেই 1 ইউনিটের পার্থক্য বলছে ওরা 1460, তাহলে এক্সের মান কত আর ওয়াইয়ের মান কত, দেখো তাহলে 2 আগে এক্সের মান তো 2 আর ওয়াইয়ের মান 1, তাহলে এটাকে 2 দিয়ে মানে 2 দিয়ে গুণ করো, দেখো 1400 দুগুণে 2800 আর 60 60 120, 2800 আর 120 মানে 2920, 2920 প্রথমে রয়েছে একটা, তারপর দেখি, হ্যাঁ তারপর এইটাই হবে, কারণ 1 দিয়ে গুণ করে যা আছে তাই 1460 হবে, অপশান 2 যারা করছো, দেখো আর অন্য কিছু নেই কিন্তু, হ্যাঁ 2900 দিয়ে একটাই আছে, অপশান 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর। দেখো গড় সমানুপাতি বা মধ্য সমানুপাতি যখনই বার করতে হলে √a ইন্টু বি, এ কত
এটা এ প্রথমটা এ ধরবা, পরেরটা বি ধরবা সবসময়। আর বি হচ্ছে 27, 27কে আমি এভাবে লিখলাম 3 গুণ 3 গুণ 3 লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এবার দুটো থাকলে একটা বাইরে আসে, দুটো থাকলে একটা বাইরে আসে, 9 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অপশান 4 যারা করছে সঠিক উত্তর। দেখো খুব ভালো একটা প্রশ্ন, পরীক্ষা আসে কিন্তু, ভালো করে করবা। বলছে একটি চোর, একদম ইজি প্রশ্ন, ঠিক আছে, খুব সহজ, কিন্তু পরীক্ষা আসে। দেখো, এক চোর ভোর 3টের সময় একটি গাড়ি চুরি করে, 50 কিলোমিটার গতিবেগে মানে চালাতে শুরু করে, ঠিক আছে। চুরি করার পরে 50 কিলোমিটার গতিবেগে সে ছুটছে। ছোটার পরে দেখো ভোর 4টে যেই বাজলো, 4টের সময় চুরি টের পাওয়ার পর গাড়ির মালিক 75 কিলোমিটার গতিবেগে তার পেছনে ছুটছে। এবার সে কখন চোরটিকে ধরবে? একদম ইজি, ভালো করে বুঝবা। 3টের সময় চুরি হয়েছে, 4টের সময় মালিক ঠিক পেয়েছে, তার মানে 1 ঘন্টায় 50 কিলোমিটার অলরেডি চলে গিয়েছে চোরটা, 50 কিলোমিটার আগিয়ে গিয়েছে। এবার পরের ঘন্টায় 4টে যেই বেজে গিয়েছে তার পরের থেকেই চোর তো পালাচ্ছে এই 50-এ। এবার মালিক আবার তখন থেকে শুরু করলো তাকে ধরার, কত গতিবেগ নিয়ে? 75 কিলোমিটার গতিবেগ নিয়ে। তাহলে চোরের তো 50 গতিবেগ, মালিকের 75, তার মানে মালিকে কিন্তু ঘন্টায় 25 কিলোমিটার এগিয়ে যাচ্ছে। তার মানে তাদের মধ্যে পার্থক্য কিন্তু দেখো 50 কিলোমিটারই থাকছে। এবার এই 50 কিলোমিটার এই মালিক কতক্ষণে ধরবে? মালিক তো ঘন্টায় 75 কিলোমিটার, 75 মানে ঘন্টায় যাচ্ছে, তার মানে মালিক ঘন্টায় 25 এগিয়ে যাচ্ছে। তাহলে 50 কতই যাবে? সঙ্গে সঙ্গে কেটে বলবা 2 ঘন্টা। 25 দিয়ে 50 কাটলে 2, একদম মানে কি, শুধু বোঝানোর জন্য এতটা বললাম, অঙ্ক করার সময় 2 সেকেন্ডে খতম। তা 2 ঘন্টা মানে 4টের পর থেকে 2 ঘন্টা, 5টা 6টা, সকাল 6টায় গিয়ে ধরে ফেলবে। অপশান 1 যারা করছে তোমার সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা, এ আর বি দুটি নল, বলছে এ 3 ঘন্টা, বেশ ভালো কথা, আর বি হচ্ছে 5 ঘন্টায় ভরাট করে, 5 ঘন্টা। তাহলে সবসময় মোট মানে তোমার হচ্ছে কতটা টোটাল কাজটা বার করবা, আর সেটা বার করতে লসাগু করে 15 বেরোলো। তাহলে এর যে দক্ষতা, এটা তো সময়, এটাও সময়, মানে এত এত সময় আর কি কাজ করতে পারে। তা দক্ষতা কত? দক্ষতা বার করতে গেলে 3 দিয়ে 15 ভাগ করলে 5 হবে, 5 ইউনিট পার আওয়ার, ঘন্টায় 5 ইউনিট করে পূরণ করে। আর এখানে তুমি বলবা যে হচ্ছে 5 দিয়ে এটা 3 ইউনিট পার আওয়ার, ঠিক আছে। তো এবার বলছে বেশ ভালো কথা, বলছে সকাল 7টায় এ নল খুলে দেওয়া হয়, হ্যাঁ, দেওয়ার পরে সকাল 8টায় বি নল খোলা হলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? দেখো যেই 7টা বাজলো তখন এ নল খুলে দিল, 8টায় গিয়ে আবার বি নল খোলা, মানে এই 1 ঘন্টা, 7টা থেকে 8টা পর্যন্ত এ একা তো জল তোমার কি করছে? জল পূর্ণ করছে। তাহলে সেই 1 ঘন্টায় এ নল ঘন্টায় 5 ইউনিট করে ভরে, টোটাল 15 ইউনিট, ঘন্টায় 5 ইউনিট ভরে, তাহলে 1 ঘন্টায় 5 ভরে ফেলেছে, 15-এর মধ্যে 5 চলে গেলে থাকে 10। এবার এই 10টা ভরবে কে? 8টা যেই বাজলো তখন আবার তো চলছেই, বিকে আবার ছেড়ে দেওয়া হলো। তাহলে বি যখনই ছেড়ে দিলো তো টোটাল দেখো 5 আর 3 8, 8 মিলে 8 ইউনিট মিলে তারা এই 10 ইউনিটের কাজটা করবে। দেখো কাটাকাটি করা দরকার নেই, তুমি সঙ্গে সঙ্গে বলবা এটা তো ঘন্টায় বেরোবে, ঝামেলা হয়ে যাবে, আমরা মিনিটে প্রকাশ করি নি, আর ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। দেখো এখানে 4 দিয়ে গুণ করলে 4 15 60, 2 5 5 15 75, 75 মিনিট, 75 মিনিট আরও সময় লাগবে, মানে এই 8টার পরের থেকে আরও 75 মিনিট সময় লাগবে। 75 মিনিট মানে তুমি বলবা 60 মিনিট আর 15 মিনিট, তার মানে 8টার পরে আরও 1 ঘন্টা 15 মিনিট, 9টা 15 মিনিট। অপশান 1 যারা করছে তোমার সঠিক উত্তর। চলো দেখো আমি কিন্তু একটু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এগুলো হচ্ছে মক টেস্ট, আর মক টেস্ট একটু তাড়াতাড়ি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর যখন আমি তো ম্যাথে তোমাদের ক্লাস করাচ্ছি একদম কনসেপ্ট দিয়ে আগে একদম ঝেড়ে গেছে, তুমি যদি আমার সঙ্গে জুড়ে থাকতে পারো না 7টা দিন, একদম কোনো চাপ নিও না, ঠিক আছে, সব শিখিয়ে দেবো। এক্সাম ক্র্যাক করার দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করব আমি, শুধু আমার সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকতে হবে। সঙ্গে সঙ্গে বলবা, দেখো 1 মিনিট, শুধু মাঝখান থেকে সমস্যা কি জানো? ভালো করে বোঝাতে পারছি না তোমাদের, আমি বুঝতে পারছি যে আমি তোমাদের ভালো করে বোঝাতে পারছি না, একটাই কারণ এই সেট আপটার জন্য। ভালো করে যদি তোমাদের সামনে দাঁড়িয়ে থেকে না যদি বুঝে এক একটা ছবি দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি না, অঙ্ক মনে করবা তো একদম জল, কিচ্ছু নেই। চলো সঙ্গে সঙ্গে বলবা 3, 3 যোগে 16, 16 মানে 4, 4 যোগে 64, 64 মানে 8, 8 আর 1 9, 9 মানে 3 উত্তর। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো ভগ্নাংশের অঙ্ক কিন্তু তোমার হচ্ছে আজকেই করাবো, ঠিক আছে, আজকেই করাবো বলতে মনে হয়, ঠিক আছে আজকেই করাবো। দেখো এখানে বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? তুমি দেখবা ভগ্নাংশ যদি যেগুলো দেওয়া আছে না, একটু চোখ বুলাবা, এই চোখ বুলিয়ে দেখছো পার্থক্য কিন্তু সেম পার্থক্য, সবগুলোর মধ্যে সেম পার্থক্য, মানে সবার মধ্যে একের পার্থক্য, হ্যাঁ, সবার মধ্যে 2 2 2 পার্থক্য, তাও কিন্তু সেটা সেমই হতো। তাহলে যখনই এরকম থাকবে সেম পার্থক্য, তখন যার লব বড়, ভগ্নাংশের উপর লব থাকে আর নিচে হর, যার লব বড় সে সবার বড়, এর মধ্যে লব কার বড়?
তুমি দেখতে পাচ্ছ, দেখো হরের থেকে এখানে দেখো 2/3, 2/3-এর মধ্যে 2-এর থেকে কিন্তু 3 বড়, তাই না? 5-এর থেকে 6 ছোট। এবার দেখো একটা জিনিস মাথায় রাখো, এই যে যদি এইটা না থাকতো তাহলে এখানে সব থেকে বড় হতো এইটা, এই ভগ্নাংশটা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 3/2 একটা রয়েছে, সিম্পল ব্যাপার। নিচেরটা থেকে ওপরটা যখন বড় সেটা তো সবার বড় হবেই, সিম্পল ব্যাপার, বোঝা গেল? এবার ক্ষুদ্রতম যার লব হচ্ছে ছোট, যেমন এখানে দেখতে পাচ্ছি এই 1/2 এর লব ছোট, এটা উত্তর হবে। এই গেল একটা মানে দেখে অ্যান্সার করার, মানে চোখে দেখে অ্যান্সার করার একটা কনসেপ্ট। এরপরেও যদি এরকম যদি ধরো পার্থক্য যদি উলটপালট থাকতো, কোনোটা ধরো 2 পার্থক্য, সে বিষয়ে আমরা আসি, গুণ করেও করতে পারি, দশমিক দিয়েও করতে পারি, অনেক রকমের সিস্টেম রয়েছে। ঠিক আছে, যখন ভগ্নাংশের কনসেপ্ট শেখাবো তখন একদম ঝেড়ে কেসে শিখিয়ে দেবো। দেখো চলে আসি, ওফো, হ্যাঁ পরের প্রশ্ন দেখো, বলছে দেখো এ এবং 18 দুইটি সংখ্যার লসাগু দিয়েছে, গসাগু দিয়েছে, এ এর মান কত? একদম সেই একটাই সূত্র, লসাগু তো আমি শিখিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে রয়েছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, মানে দুটি সংখ্যা গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। 18 দিয়ে কাটলে 2, এর মান বেরোচ্ছে 4। 4 কোথায়? অপশান 3 যারা করেছো তোমাদের সঠিক উত্তর লিখতেই শুধু প্রবলেম, তাছাড়া কোনো সমস্যা নেই। দেখো খুব ভালো একটা প্রশ্ন, এইটাই প্রশ্ন কিন্তু একটা আসবে। দেখো ট্যান থিটার মান দিয়েছে এটা, তাহলে সঙ্গে সঙ্গে ট্যান সমান মানে কি? ট্যান তুমি দেখো এগুলো হচ্ছে কিছু কিছু জিনিস আমি তোমাকে বলে দেবো, যে এই ত্রিকোণমিতিতে কিছু কিছু পার্ট তুমি মাথায় রাখবা, ঠিক আছে? সেইগুলো মাথায় রাখলে পরে কিন্তু 1 নাম্বার এখান থেকে আসবে, সেই 1 নাম্বার তুলে আসতে পারবে, একদম ইজি হবে। পুরোটা কোনো মানে একদম কঠিন কিছু মাথায় রাখতে হবে না, সিম্পল জিনিস। যেমন ট্যান সমান তোমাকে মাথায় রাখতে হবে যে লম্ব বাই দাদা, লম্ব বাই, হ্যাঁ লম্ব বাই ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে ট্যান থিটার মান, মানে ট্যান থিটাকে বলা হয় আর কি, ঠিক আছে? পিথাগোরাসের সূত্রে পেলে। সাইন সমান কি? সাইন সমান হচ্ছে মাথায় রাখবা হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটু শর্টকাটে লিখি, অতি লিখি, ঠিক আছে? আর হচ্ছে কস মানে হচ্ছে তুমি মাথায় রাখবা ভূমি বাই অতি, ভূমি বাই অতি, অতিভুজ, অতি মানে অতিভুজ, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে ওরা বলছে লম্ব 7, ভূমি হচ্ছে 24, ওই ত্রিপ্লেট দেখো কাজে লাগবে আমাদের, 7, 24, 25, বুঝতে পারলে? ত্রিপ্লেট কিন্তু কাজে লাগবে। ত্রিপ্লেট আমি কিসে করেছি? ত্রিপ্লেট দেখবা আমি তোমার ওই লসাগু গসাগুতে করিয়েছি। ওই ত্রিপ্লেট কটা কিন্তু বস সব কিছুতে কাজে লাগবে, ও কটা মাথায় রাখবা। দেখবা লসাগু গসাগুর প্রথম দিনে যে ফার্স্ট ক্লাসটা, সেইটাই আমি কিন্তু ত্রিপ্লেট দিয়ে দিচ্ছি। একদম ডান দিকে দেখবা ছোট্ট করে লেখা রয়েছে, ওগুলো দিয়ে দেখবা 7, 24, 25, মানে ওটা পিথাগোরাসের সূত্রের একটা নিয়মটাকে ফলো করে তৈরি করা, ঠিক আছে? লম্ব যদি 7 হয়, ভূমি যদি 24 হয়, অতিভুজ সেখানে তোমার হচ্ছে 25 হতে বাধ্য, অতিভুজ 25 হতে বাধ্য। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা প্রথমে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 7 বাই, একটু ছোটো করে লেখার চেষ্টা করছি, 25, মাঝে যোগ আছে, কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে 24 দিয়েছে, আর অতিভুজ সমান তোমরা 25। দেখো কিছু ছিল অঙ্কটায়, সঙ্গে সঙ্গে বলবা নিচে তো 25 হচ্ছেই, মানে এটা যোগ করলে, আমি উপরেই করছি যোগটা, আর ওপরে 24 আর 7 যোগ করলে কোথায় 31, 31/25। কিচ্ছু ছিল না, 1 নম্বর হাতের থেকে বেরিয়ে যেত যদি এইটুকু তুমি না জানতে, তাই না? সঙ্গে সঙ্গে পরীক্ষায় চলে আসলে 1 নম্বর তোমার বেরিয়ে যাবে, একদম ইজি ছিল। দেখো একটি ভালো প্রশ্ন, কিন্তু খুব ভালো প্রশ্ন, ভালো করে বুঝবা। বলছে একটি ভগ্নাংশের লব, লব তো ওপরে থাকে, লব তার হরের থেকে কত বেশি? 29 বেশি। আচ্ছা হর যদি আমি এক্স ধরি, তাহলে তার থেকে 29 বেশি মানে এক্স প্লাস 29 হবে, বিষয়টা বোঝা গেল? ঠিক আছে, মানে হর যা হবে তার থেকে লব 29 বেশি, বেশ ভালো কথা। বলছে যখন লব থেকে 20 বিয়োগ করা হয়, এখান থেকে লব তো ওপরে রয়েছে, সেখান থেকে 20 বাদ দিলে নাকি বাদ দেওয়া হয়, এবং হরের সাথে 14 যোগ করা, এর সাথে আবার 14, হর তো নিচে, 14 যোগ করা হয়, তখন নাকি 13/14 হয়ে যায়। একটু কষ্ট করে বুঝে নিতে হবে, আমি তো আর সেই হাইফাইভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না, কারণ বুঝতেই পারছো বারবার এক কথা বলছি না। দেখো তাহলে এখান থেকে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে এখানে কী দাঁড়াচ্ছে, 29 থেকে 20 বাদ দিলে পরে তুমি বলবা এক্স প্লাস 9 থাকছে, আর নিচে এক্স প্লাস 14 সমান এপাশে কত 13 রয়েছে উপরে, নিচে 14। দেখো একবারে আমি করে দিচ্ছি, দেখো 14x আর এদিকে 13x, বেরিয়ে গেলে শুধু এক্স থাকে। আচ্ছা এদিকে দেখবা তুমি হচ্ছে 9, 14 কত, সঙ্গে সঙ্গে বলবা দাদা 4 নং 36, 126, 126 এপাশে রয়েছে, ঠিক আছে? আর এদিকে 13, 14 গুণ করলে কথা হয়, দেখো 13কে তুমি 10 আর 3 ভাঙবা, এইভাবে ভেঙে নিতে হয় বস গুণের সময়। 14, 10কে 140 আর 3, 14, 42, 140 আর 42, 182, তাহলে 126 থেকে, এটা সমান চিহ্নের এপাশে আছে 126, ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 182 থেকে 126 গেলে তুমি বলবা
82 থেকে 26 6 আর 5 56 থাকছে। বিষয়টা বোঝা গেল। এক্স এর মান পেলাম 56। তাহলে সংখ্যাটা আগে কি ছিল? সংখ্যা ছিল লব যদি এক্স হয়, হর হবে এক্স প্লাস 29, ওই প্রথমে দেখেছিলাম। মানে লব যদি 56 হয় তাহলে হর কি হবে? সরি, হর যদি এক্স হয় তাহলে লব হবে এক্স প্লাস 29, তাই না? 29 বেশি। তাহলে তুমি এখানে বলবা যে দাদা হর তো আমরা 56 পেলাম, এক্স এর মান হচ্ছে 56, তাহলে লবকে কত হবে? 56 সাথে তুমি আরো 29 যোগ করে বলবা 9 6 15 5, আর এদিকে হচ্ছে 7 আর 8, 85/56 মূল ভগ্নাংশ। মূল ভগ্ন একটু কষ্ট করে বুঝে নিতে হবে, যদিও বা কোনো সমস্যা আমাকে SMS কমেন্ট করবা কিন্তু অবশ্যই। 85/56, 56, এই হচ্ছে মূল ভগ্নাংশ। তা বলছে মূল ভগ্নাংশকে আবার ওটা ভাগ করতে বলছে 7 দুগুণে 14 15/2 দিয়ে। এটাকে ভাঙলাম, ভেঙে নিলে 15/2 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এটাকে ভাগ করতে গেলে আমরা গুণ করে নেবো আর বিষয়টাকে উল্টে দেবো পরেরটা, তাই তো? করতে পারি অবশ্যই, কোনো সমস্যা নেই। 2 দিয়ে ঝাপলে 28, দেখো 5 দিয়ে কাটলে 3, আর 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 5 17 85, আর তাহলে পরে উপরে থাকছে 17 আর নিচে 28। 3 28 কত? 3 8 24 4, 6 আর 2 8, 17/84 যারা করেছো দেখো আসে নাকি কোথাও অপশন? ও হ্যাঁ, প্রথমেই তো রয়েছে, খেয়াল করে দেখো অপশন একেই রয়েছে 17/84 যারা করেছো, সঙ্গে সঙ্গে সঠিক উত্তর। অঙ্কটা কিন্তু একটু 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 মডারেট টু টাফ লেভেলের, ঠিক আছে? অঙ্কটা একটু মডারেট টু টাফ লেভেল, কিন্তু এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় 2-4টা থাকবেই, ঠিক আছে? তোমার সময়টাকে কিন্তু খেয়ে নেওয়ার জন্য। এবার তুমি এইসব অঙ্কে কিন্তু সময় দিবা, এইসব অঙ্কে কোনো সময় দিবা না, এসব তো তুমি তাড়াতাড়ি করে ফেলবা। এইসব অঙ্কে কোনো সময় দিবা না, এইগুলোতে তুমি 30-40 সেকেন্ড করে ইউজ করবা, আর এখানে এসে তুমি 2 মিনিট সময় দিবা। অসুবিধা কোথায়? বিষয়টা বুঝতে পারলে? চলো, এককের অঙ্ক সিম্পল। এককগুলো গুণ করো। 6 6 36 6, 6 7 42 2, 3 দুগুণি 6, 6 3 18 8, 7 56 56 6 6 6 6, অ্যান্সার 6। দেখো কি হলো? অপশন 3 যারা করছো 1 মিনিট, তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? চলো নেক্সট দেখো, যদি 12টি নারকেল কেনার জন্য 3টি নারকেলের বিনামূল্যে দেওয়া হয়, 12টি নারকেল কেনার জন্য 3টে বিনামূল্যে দেওয়া হচ্ছে, মানেটা কি? মানেটা 12টার সঙ্গে 3টে ফ্রি দেওয়া হচ্ছে, এই হচ্ছে মোদ্দা কথা। বলছে যার প্রত্যেকটির মূল্য এত টাকা, প্রতিটি নারকেলের উপর কার্যকর ছাড় চেয়েছে, ছাড় আমাদের দরকার। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 12টায় 3টে বিনামূল্যে দেওয়া হচ্ছে, মানেটা হচ্ছে কি টোটালে 15টা যাচ্ছে। টোটালে 15তে কত ছাড় পাচ্ছে? 3 ছাড় পাচ্ছে, 100-এ কত? সিম্পল, কিচ্ছু টাকা বাকা কিছু লাগবে না। 5 দিয়ে তুমি যদি ভাঙাও, দেখো 5 দিয়ে এটাকে ভাঙালে 3 5 15, আর 5 20 হচ্ছে 100, 3 3 কেটে গেল 20%। অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বর্গমূল সঙ্গে সঙ্গে বলবা 36 মানে দাদা 6 হবে, আর দুটো মোট 4টে সংখ্যা আছে, তাহলে 2 ঘর আগে দশমিক হবে, এটা দশমিক কিন্তু, হ্যাঁ? তাহলে এই যে অপশান 1এই রয়েছে, ঠিক আছে? দেখো এর মান বার করতে বলছি। দেখো এখানে তুমি গুণ ভাগ করতে গেলে একটু তোমার সময়টা নষ্ট হবে, কিন্তু ওই যে আমি কনসেপ্ট শিখিয়ে রেখেছি। ডিজিট সাম অ্যাপ্লাই করো, সঙ্গে সঙ্গে দেখছো তো দাদা 1 মিনিট। অপশানগুলো একটু আলাদা আলাদা রয়েছে, ডিজিট সাম অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? আমাদের দেখো এগুলো কিন্তু, আমি একটা কথা বলি, এগুলো কিন্তু মানে বাছাই করে খুঁটে বেছে নেওয়া ভালো ভালো প্রশ্ন, ঠিক আছে? এবার এগুলো হচ্ছে, এই যে তুমি তো বুঝতে পারছো আমার সেট আপটা কেমন। এগুলো কিন্তু আমি নিজের কম্পিউটার নেই, পরিষ্কার কথা। আমি যেটা আমার মানে যেটা সত্য কথা, আমি সেটা সবসময় আমার ফ্রেন্ডদের সঙ্গে আমি মানে আলোচনা করি। এবার আমি কিন্তু বিভিন্ন জায়গা খুঁটে বেছে দেখেছি যে কোন কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো বেশ ভালো, কোনটা হয় সেই লেভেলের, সেইগুলো দিয়েই আর সেখান থেকে নিয়েই কিন্তু তৈরি করা। এবার এগুলো কিন্তু পরীক্ষকের তৈরি করা মানে অপশান। তুমি বলতে পারবে না যে দাদা তুমি নিজের ইচ্ছা মতো ইচ্ছা খুশি সাজিয়ে নিয়েছো, বুঝতে পারছো? পরীক্ষায় তুমি দেখবা প্রিভিয়াস এর প্রশ্ন অ্যাপ্লাই করবা, সেখানে ডিজিসাম অ্যাপ্লাই করতে বা দেখবা 50টার মধ্যে মোটামুটি 47-48টা প্রশ্ন অপশান সেরকমই থাকে যে ডিজিসাম অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? দেখো আর ব্যতিক্রমী 2-1টা তো থাকবেই, আর সেখানে ব্যতিক্রম বেরোলে অসুবিধা নেই, আমরা সিপিআর অ্যাপ্লাই করে দেবো, নাহলে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করে দেবো। তাতেও যদি ব্যতিক্রমে থাকে অঙ্কে কনসেপ্টের উপর মেরে দেবো, আবার কি। চলো তাহলে এখানে সঙ্গে সঙ্গে বলবা, দেখো 7 7 7 49, 49 মানে 4, 9-এর তো কোনো দাম নেই এখানে, 9-এর বিটিকে 9 4 4 16, 16 মানে 7, এদিকে থাকছে আর কি এ থাকছে, ব্যাস। 7 আর 4 কত? 7 আর 4 11 মানে 2, 2 কোথায় রয়েছে? অপশান 1এই রয়েছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। 7 আর 2 9, 9-এর তো কোনো দাম নেই ডিএসএম এর ক্ষেত্রে, 2 থাকছে। কতটুকু সময় লাগলো? আর তুমি এটা যদি গুণ ভাগ করে ক্যালকুলেশন করতে চাও একটু সময় লাগবে। চলো এবার আমরা দেখব তোমার হচ্ছে জিআই, মানে জিআইয়ের প্রশ্ন এবার আর কি আসবে, 75টা প্রশ্ন।
তাহলে দেখো সঙ্গে সঙ্গে জিআই দেখা মাত্র এই যে এটা কি তোমার হচ্ছে কিসের অঙ্ক, দিক নির্ণয়, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। কেমন বলছে দেখো দুটি গাড়ি এ এবং বি একই বিন্দু থেকে যাত্রা, এই যে টোটাল যখনই শুরু হবে সেই কেন্দ্রবিন্দু ধরবা, যাত্রা শুরু করে। বলছে গাড়ি এ, মানে এ গাড়ি দক্ষিণ দিকে 11 কিলোমিটার যায়, দক্ষিণ দিক মানে এই যে নিচের দিকে 11 কিলোমিটার গেল। একটু লিখতে খুব প্রবলেম এইটাই, তাছাড়া কিছু না। 11 গিয়েছে, এটা 11। তারপর বাঁদিকে ঘুরে, দেখো সবসময় নিজেকে দাঁড় করিয়ে দাও, নিজেকে দাঁড় করালে বাঁদিক কোন দিক হচ্ছে, এই দিকটা হচ্ছে বাঁদিকে 19 যায়। এবং গাড়ি বির কথা বলছে, বি গাড়ি পশ্চিম দিকে 11, পশ্চিম দিক কোনটা, এদিকে 11, এদিকে 11। এবং তারপরে ডান দিকে ঘুরে 5 যায়, ডান দিক মানে ওপরের দিকে 5 এই জায়গা যায়, এটুকু হচ্ছে 5, তাই না? 5 পথ যায় উভয় গাড়ির চূড়ান্ত অবস্থানের মধ্যেকার ন্যূনতম দূরত্ব, এই চূড়ান্ত অবস্থা এটা তো এখানে রয়েছে একটা বি গাড়ি আর এখানে রয়েছে এ গাড়ি, এই যে চূড়ান্ত অবস্থা এইটা আমাদের দরকার, বিষয়টা বুঝতে পারলে? দেখো তাহলে এটা দেখো সেই আমাদের পিথাগোরাস কাজে লাগবে কিন্তু। দেখো 19, এইটুকু কত, তুমি সঙ্গে সঙ্গে বলবো এইটুকু তো 11, আর এইটুকু কত, দেখো এইটুকু দাগ টেনে দিলাম, এইটুকু হচ্ছেও 11, তাহলে 11 আর এদিকে 5, 16, টোটাল এই পাশটা 16 আর এই পাশটা হচ্ছে 30, তাহলে এই পাশটা কত? দেখো এখানে ট্রিপলেট কাজে লাগবে, আমরা ওই দেখেছিলাম। তুমি এটাকে যদি কাটো, দেখো তুমি এটাকে হচ্ছে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 8, এদিকে হচ্ছে 15, 8 15 17 করেছিলাম না? তাহলে 17 তো তোমার হচ্ছে কি হচ্ছে কাটার পরে হচ্ছে, যেমন 16কে 8 বানালাম, 30কে 15 বানালাম, তাহলে 17কে 34 বানাবো। বিষয়টা বুঝতে পারলে এগুলো কিন্তু নিচের দিমাগে ধরতে হবে, আসলে এটা 34, তাই না? আমরা সেই ট্রিপলেটে পড়েছিলাম যে তোমার কি পড়েছিলাম 8 15 17, তাহলে এখানে 8-এরই ডবল রয়েছে 16, 15-এরই ডবল রয়েছে 30, তাহলে 17-এর ডবল এখানে 34 থাকবে, 34 আমাদের উত্তর হবে একদম 100%, অপশান 4 এখানে সঠিক উত্তর হবে। বিষয়টা বোঝা গেল? চলো দেখো পরের প্রশ্নটা বলছে যে শিশুদের একটি দলে 25 জন তোমার ভলিবল আর 20 জন ব্যাডমিন্টন এবং 10 জন ক্রিকেট খেলে, 5 জন 3টি খেলা খেলে, 6 জন ওই খেলাগুলোর মধ্যে অন্তত 2টি খেলা খেলে, কতজন আসলে একটি মাত্র খেলা খেলে? দেখো যদি আমি একটু ভেনচিত্র করে করার চেষ্টা করি বিষয়টা তুমি ভালো বুঝতে পারবে। এটা ধরলাম আমি ভলি, এটা ধরলাম ব্যাডমিন্টন, এটা ক্রিকেট। তাহলে ভলি খেলে কতজন দাদা? ওরা বলছে 25 জন, ব্যাডমিন্টন খেলে 20 জন আর ক্রিকেট খেলে 10 জন। আর এখানে বলছে যে 5 জন 3টি খেলা খেলে, তাহলে দেখো 3টের মধ্যেই রয়েছে এমন জায়গা কোনটা, তুমি সঙ্গে সঙ্গে বলো এই হচ্ছে 5। আর বলছে যে 6 জন এই খেলাগুলোর মধ্যে অন্তত 2টি খেলা খেলে, দেখো 6-এর মধ্যে 5 জন তো রয়েই গেছে, 3টে খেলাই খেলছে, আর বাকি একজন তোমার 2টি খেলা খেলে, সে তুমি এখানে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, তাহলে এই যে গোলটা, এটা কিসের গোল? এটা ব্যাডমিন্টনের গোল। ব্যাডমিন্টনে কতজন? 20 জন, তার মধ্যে 6 জন পড়ছে, তাহলে ব্যাডমিন্টনের মধ্যে 6 জন পড়লে এখানে তুমি বলবা 14। এইটা কিসের গোল? এটা হচ্ছে ক্রিকেটের গোল, এর মধ্যে 6 জন পড়ছে, তাহলে 10 থেকে 6 গেলে তুমি বলবে এখানে 4 হবে। এইটা কিসের গোল? এটা হচ্ছে ভলিবলের গোল, এর মধ্যে 5 পড়ছে, তাহলে 25 থেকে 5 বাদ দিয়ে তুমি বলবা 20 জন আছে যারা কেবলমাত্র, এগুলো কিন্তু কেবলমাত্র তোমার ভলিবল, কেবলমাত্র ব্যাডমিন্টন, তাহলে সঙ্গে সঙ্গে বলবো এখানে তোমার কত হচ্ছে, দেখো 20 30 আর 4 4 38 জন আছে, 38 জন ব্যক্তি আছে এমন যারা কেবলমাত্র তোমার একটি খেলাই খেলে। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো যে 12ই মার্চ রবিবার সাদিয়ার জন্মদিন, যদি সাদিয়ার জন্ম 10ই অক্টোবর হয় তবে এই একই বছরে সাদিয়ার জন্মদিনটা কোন সপ্তাহে পড়ছে সেটা তোমাকে, মানে সপ্তাহের কী বার পড়ছে যা জানতে হয়েছে। খুব সহজে কীভাবে বার করবা, দেখো সঙ্গে সঙ্গে বলবা যে 12ই মার্চ থেকে আমাদের যেতে হবে 10ই অক্টোবর পর্যন্ত, তুমি এর মধ্যে কতগুলো দিন আছে সেগুলো বার করে নিয়ে 7 দিয়ে ভাগ করে সঙ্গে সঙ্গে বলে ফেলতে পারবা খুব সহজেই। সঙ্গে সঙ্গে তুমি দেখো মার্চ হচ্ছে 31-এ, তাহলে 31 থেকে 12 গেলে তুমি বলো 19 দিন বাকি আছে। এপ্রিল হচ্ছে দেখো 30-এ, আমি যদি দেখো লিখেই করি, একবারে করলে বুঝতে পারবে না। মার্চ এপ্রিল মে 31, জুন হচ্ছে 30, আর জুলাই হচ্ছে 31, আগস্টও 31, সেপ্টেম্বরটা হচ্ছে 30, আর অক্টোবরের আমাদের 10 তারিখ পর্যন্ত যেতে হবে। দেখো 7 দিয়ে ভাগ করে ভাগফলটা নেবে, ঠিক আছে?
তাহলে এখানে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে এই ভাগফল বলছি কেন, ভাগশেষটা নেবে, ঠিক আছে। 7 দুগুণে 14 আর ভাগশেষ 5 থাকে। এখানে এখানে 28, 2 ভাগশেষ থাকছে। এখানে থাকছে 3 ভাগশেষ, এখানে 2 ভাগশেষ থাকছে, এখানে 3 ভাগশেষ থাকছে, এখানেও কত থাকছে, এখানে তুমি বলবা দাদা 3 ভাগশেষ থাকছে, এখানে থাকছে 2, আর এই দিকে 10কে তুমি যদি ভাগ করো 7, তার মানে এখানেও 3 ভাগশেষ থাকছে। দেখো 5, এটা 5 ছিল তো, 5 আর 2 7, 7-এর মানে এইভাবে করার সময় দেখবা 7 আসলে পরে সেটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে, কারণ 7-এ তো সপ্তাহের 7 দিন পর পর তো সেই সেম দিন রিপিট হবে, সেই জন্য আমরা 7 হলে পরে বাদ দিয়ে দেবো। দেখো এখানে 5 আর 2, এই 3 2 হচ্ছে 5, 8 হচ্ছে 8, আর এখানে 10 10 আর এদিকে 6 হচ্ছে 16। 16 মানে দাদা তুমি বলবা যে 7 দুগুণে 14, 2 ভাগশেষ থাকছে। 2 ভাগশেষ মানে রবিবারের পরে দ্বিতীয় দিন, 2 নম্বর দিন, রবি সোম মঙ্গলবার। চলো, বুঝতে পারলে বিষয়টা। অপশান 3 মঙ্গলবার যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরে প্রশ্নটা, এই জিআইগুলো না একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। বলছে দেখো এম হলো আর এর মেয়ে। আচ্ছা, আর এর মেয়ে কার মেয়ে? আর এর মেয়ে হচ্ছে কে? মেয়ে বলে নিচে লিখলাম কে, এম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এমটা হচ্ছে একজন মেয়ে, তাই না? মেয়েই তো বলছে যে এম হলো আর এর মেয়ে, বেশ ভালো কথা। বলছে যে এম এর বাবা নয়, মানে যে কিনা এম এর বাবা নয়, মানে এই আরটাও কিন্তু একজন মহিলা, তাই বলছে যে কিনা যে এম এর বাবা নয়। এগুলো বুঝে নিতে হবে কিন্তু, এই যে সম্পর্ক না, এটা বোঝাটাই মেন। তারপরে দেখো পি হলো ও এর ভাই। আচ্ছা, পি আর ওর সম্পর্ক পাচ্ছি না, ছেড়ে দাও। এবার দেখো এম আর মানে তোমার আর এর মধ্যে কোথায় কি লেখা আছে কিছু, দেখো আর এর সম্পর্কে লেখা আছে এইখানটায়, তাহলে এইখানে চলে যাবা। বলছে ও এবং আর হলো বিবাহিত দম্পতি, তার মানে এরা স্বামী স্ত্রী। আর এ তো মেয়ে দেখলাম, আর তাহলে এ নিশ্চয়ই ছেলে হবে, তাই প্লাস চিহ্ন দিলাম, ঠিক আছে। আর স্বামী স্ত্রী মানে দুখানা দাগ দিবা, তাহলে মাঝখানে দুখানা দাগ, সম্পর্কটা ভালো বুঝতে পারবা। এবার ওর সম্পর্কে কী বলছে দেখো, পি হলো ও এর ভাই, তাহলে ও এর ভাই হচ্ছে পি, ভাই বোন হলে সিঙ্গেল দাগ, পি হলো ও এর ভাই, তাহলে ও হচ্ছে ছেলে, তাই প্লাস দিলাম। আর বউ মানে স্বামী স্ত্রী হলে পরে ডবল দাগ। দেখো ও হলো এন এর বাবা। আচ্ছা, ও হলো এন এর বাবা, এন তার মানে নিচে আছে। এবার বলছে দেখো এম, এম কিভাবে এন এর সাথে সম্পর্কিত, এম এন এর সাথে, এন ছেলে না মেয়ে আমরা বুঝতে পারছি না, কিন্তু এমটা তো মেয়ে, তাহলে এম কিভাবে এর সাথে, এর নিশ্চয়ই বোন হবে। অপশান 2, বিষয়টা বুঝতে পারলে একদম খুব সহজে অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো দেখো পরে প্রশ্নটা কি বলছে। বলছে প্রতি ঘন্টায় একটি ঘড়ি 30 সেকেন্ড পিছিয়ে যায়, যদি ঘড়িটিকে এখন সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা 7টার সময় সঠিক সময়ে ঠিক করা হয়, তা বলছে তবে রাত 3টের সময় ঘড়িটি কী সময় দেখবে। দেখো 1 ঘন্টায় 30 সেকেন্ড পিছিয়ে যায়, 2 ঘন্টায়, এগুলো ঘন্টা, 2 ঘন্টায় বলবা যে দাদা 1 মিনিট পিছিয়ে যাচ্ছে। 2 ঘন্টায় যদি 1 মিনিট পিছিয়ে যায়, তুমি দেখো কতগুলো সময় হয়েছে। 7টা থেকে ঠিক করা হয়েছে, 3টের সময় কটা বাজে দেখবো, 7টা থেকে 8 9 10 11 12 1 2 3, 8 ঘন্টার সময় গ্যাপ। তুমি এবার গুনে নিয়ে করবা, বুঝতে পারলে, যেন ভুল হয় না। তাহলে 8 ঘন্টা মানে 2 ঘন্টায় যদি 1 মিনিট পেয়েছে, তাহলে 8 ঘন্টায় তুমি বলবো দাদা 4 মিনিট পিছিয়ে যাবে, কম দেখাবে এই ঘড়িতে। তাহলে 3টের সময় 4 মিনিট কম দেখাবে, দুটো 56 দেখাবে, একদম ইজি ছিল, ঠিক আছে। দেখো বলছে কতগুলো ব্যাংক অফিস নয়, কতগুলো ব্যাংক অফিস নয়, ব্যাংক মানে ত্রিভুজ। এবার বলছে অফিস নয়, অফিস মানে এই যে এইটা, এই মানে বর্গক্ষেত্রের মধ্যে থাকবে না, কেবল ব্যাংকের মধ্যে থাকবে। 11 11 কে করেছো, দেখো অপশান যদি থাকে, হ্যাঁ অপশান 2 এ সঠিক উত্তর রয়েছে। ওফ, 1 মিনিট, হ্যাঁ বস একটু দেখো, ঠিক আছে। চলো, এই জন্যই বারবার ভিডিও আমাকে কাটতে হয়। চলো এবার দেখো পরে প্রশ্নটা কি বলছে। বলছে 37 জন শিক্ষার্থীর একটি ক্লাসে রমেশ শীর্ষ থেকে নবমতম, শীর্ষ থেকে নবমতম, এটা নবমতম কে? রমেশ, বেশ ভালো কথা। বলছে যেখানে দীনেশের র্যাঙ্ক রমেশের চেয়ে মানে 6 স্থান নিচে রয়েছে, যেখানে দীনেশের র্যাঙ্ক রমেশের থেকে 6 স্থান নিচে রয়েছে, শীর্ষ থেকে তো আমার নিচে যাবে। দেখো দেখো 9-এর পরে 1 2 3 4 5 6, এই পজিশনে রয়েছে দীনেশ। বলছে কতজন শিক্ষার্থী দীনেশের নিচে স্থান পেয়েছে, তাহলে তুমি বলো এখান থেকে 9 আর এখান থেকে 6, 9 6 15, 37 থেকে তুমি বলবা দাদা 15 যদি আমরা বাদ দিই, 1 মিনিট,
একটু বুঝে নাও লেখাটা, হ্যাঁ একটু ঘিচিমিচি হয়ে গেল। 37 থেকে 15 বাদ দিলে 22। আমাদের সঠিক উত্তর অপশন 2 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। পরে প্রশ্ন বিবৃতির সিদ্ধান্ত পড়ে ভালো। দেখো এখানে বলছে যে সব কালো হয় নীল। বেশ ভালো কথা। সব কথাটা যার সাথে সব সমস্ত যার সঙ্গে থাকবে সেটা হবে ছোট। তাহলে তুমি এখানে লেখার চেষ্টা করে দেখো কালো কি হয় নীল হয়। বেশ। বলছে সব নীল হয় গোলাপি। এই সব নীলটা আবার কার মধ্যে? নীলটা আবার গোলাপির মধ্যে। বলছে কোনো গোলাপি নয় সবুজ, মানে সবুজ যদি আমি এখানে রাখি সবুজের সাথে গোলাপির জিন্দেগিতে কোনো সম্পর্ক নেই। যাই বলছে যে কোনো গোলাপি নয় সবুজ। বলছে সব সবুজ নীল হতে পারে। নীল তো সব তোমার গোলাপির মধ্যেই রয়েছে। আর কোনো গোলাপি যখন সবুজ নয় তাহলে এটা ওরা ভুল বলছে। অপশন একেরটা ভুল, মানে ঠিক বলছে না সিদ্ধান্তে। বলছে কোনো কোনো গোলাপি হয় কালো। কোনো কোনো গোলাপি কালো। কোনো কোনো একদম ঠিক। এই যে গোলাপি এই জায়গাটা কোনো তো কালো, তাই না? এটা তো ওরা ঠিক বলছে কোনো কোনো গোলাপি হয় কালো। বলছে সব কালো হয় সবুজ। সব কালো, এই কালো রয়েছে এই গোলাপির মধ্যে, সবুজ রয়েছে কোথায়? এদের মধ্যে কোনো সম্পর্ক, এটা ভুল বলছে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? যারা 2 করেছো যে অপশন 2 মানে কি, সরি দেখো মানে কেবলমাত্র 2 সঠিক করেছো। সমস্ত কেবলমাত্র হ্যাঁ অপশন 3-এ রয়েছে দেখো যে শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে। বোঝা গেল? দেখো এটাও একটা বিবৃতির সিদ্ধান্ত, খুব ভালো টাইপের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু বস পরীক্ষা আসে। দেখো সঙ্গে সঙ্গে কি করবা, সঙ্গে সঙ্গে দেখা মাত্রই তুমি সিদ্ধান্ত দেখো। এগুলো করাটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি তোমাকে দেখিয়ে দেবো যখন আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাই এখন তুমি দেখো এখানে সঠিক উত্তর কি হচ্ছে। এই জেড আর এ তো সমান রয়েছে। প্রথম সিদ্ধান্ত বলছে যে এক্স এর থেকে বি বড়। এই এক্স এই বি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর থেকে এটা এইদিকে চিহ্ন ঘুরে গেছে, দুটো পৃথক চিহ্ন, মানে এটা ঠিক না। দেখো 2 নম্বরটা বলছে যে ও নাকি তোমার ওয়াই থেকে বড়। ওয়াই কই? এই যে ওয়াই আর এদিকে ও, মাঝে দুটো পৃথক চিহ্ন, এটাও হবে না। অপশন 3 যদি আমরা দেখি ওয়াই থেকে জেড এক্স বড়। ওয়াই কই? এই যে ওয়াই এক্স বড়, ঠিক আছে? এটা ঠিক? ঠিক, হ্যাঁ হতে পারে অবশ্যই, তাই না? বড় অথবা সমান হতে পারে এক্স। আচ্ছা এখানে বলছে তাহলে ও থেকে নাকি এ বড়। ও এই এই মাঝে দুটো 2 দিকে চিহ্ন গেছে, এটা হবে না। অপশন 3 আমাদের সঠিক উত্তর। দেখো কোথায় রয়েছে অপশন 3। হ্যাঁ অপশন এখানে উত্তর হবে 1, যে 3-এরটা সঠিক। বুঝতে পারলে? চলো দেখো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় তোমার বলছে এটাকে এটা লেখা হয়, তা বলছে এটাকে এটা লেখা হয়, এটা সমান কি হবে? দেখো বলছে ট্রাম্পকে এটা লেখা হচ্ছে। তাহলে তুমি এখানে দেখো টি থেকে ওরা ভি আসলো। আচ্ছা টি থেকে ভি আসলো নাকি এটা উল্টে নিয়ে এলো? তুমি সঙ্গে সঙ্গে দেখো টি ইউ ভি, তাই না? এক ঘর বাদ দিয়ে আর আর এখানে ও পি কিউ আর। আচ্ছা দেখো বিষয়টা বোঝা গেল। টি থেকে ভি হলো এক ঘর বাদ দিয়ে, আবার ও থেকে আর হলো 2 ঘর বাদ দিয়ে, মানে নিচের থেকে আবার উপরে উঠলো। দেখো ও পি কিউ আর 2 ঘর বাদ দিয়ে। দেখো এ থেকে আবার বি বাদ দিয়ে 1 ঘর বাদ দিয়ে বি বাদ দিয়ে সি আসছে। আর জে থেকে তুমি 2 ঘর বাদ দিবা, জে কে এল এম আসছে। বাহ, আমরা ধরে ফেলেছি। চলো অ্যান্সার করে ফেলি। সঙ্গে সঙ্গে তুমি বলবা এ থেকে 1 ঘর বাদ দিয়ে সি আসবে আগে। এবার দেখো এম আছে, তার মানে 2 ঘর মাইনাস হবে। তাহলে এম এর 2 ঘর মাইনাসের আগেরটা কি হয়? সঙ্গে সঙ্গে বলবা জে হবে না জি হবে। দেখো জে কে এল এম, হ্যাঁ জে হবে। সি জে সি জে সি জে সি জে সি জে সি জে, দেখো সি জে দিয়ে কিন্তু অপশনে আমরা পেয়ে গেছি একটাই। চলো অপশন 2 যারা করছে তোমার সঠিক উত্তর। বলছে নিম্নের কোনটি পৃথক বলো। এই যে 4টে ছবি দেওয়া আছে এর মধ্যে কোনটা পৃথক? সঙ্গে সঙ্গে অ্যান্সার করে ফেলো। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। কি করে হলো বলো তো? কারণ সবগুলো দেখো অর্ধেক করা গিয়েছে, এক একটা অর্ধেক 2 ভাগে ভাগ হয়েছে। এটা কিন্তু 2 ভাগে ভাগ হয়নি, এটাকে সমান 2 ভাগে ভাগ হয়েছে, এটাও সমান 2 ভাগে ভাগ হয়েছে। দেখো পৃথিবী যদি গ্রহ হয় চাঁদ কি? চাঁদ কি মহাকাশ না রকেট? সঙ্গে সঙ্গে সঠিক উত্তর অপশান 3 যারা করেছো। চলো দেখো চোখ কান বুঝে শুধু তুমি 1 মিনিট চোখ কান বুঝে কি করবা? শুধু দেখবা যে এখানে কার্ড কোথায় এবং কতবার রয়েছে। প্রথম লাইনে আছে আর লাস্টের লাইনেও আছে, তাই না? এবার লাস্টের লাইনের প্রথম লাইনে যে সংকেত, এটা হচ্ছে সংকেত। আর ওফো 1 মিনিট, হ্যাঁ বস। আচ্ছা প্রথম লাইনে আছে কার্ড আর লাস্টের লাইনে আছে
তাহলে প্রথম লাইনের সংকেত এটা, আর লাস্টের লাইনের সংকেত হচ্ছে এইটা। এই দেখো, তাহলে দুটোর মধ্যে যে মিল, এমন মিল আছে এমন দুটো সংকেত কোনটা? যেমন স্ট্রে মিল আছে, তাহলে এটাই সঠিক উত্তর, STRAW। ঠিক আছে, অপশান যদি দেখি আমরা, অপশান 2 কিন্তু সঠিক উত্তর যারা করেছে। দেখো এইসব করার সময় সঙ্গে সঙ্গে আগে দেখবা যে আগে ভাগটা কোথায় চেঞ্জ হচ্ছে। প্রথম অপশানে 2 নম্বর অপশানে দেখো ভাগকে গুণ, গুণকে ভাগ। দেখো এখানে তুমি সঙ্গে সঙ্গে দেখবা, এখানে যদি ভাগ করি তাহলে পরে কিন্তু কেমন পয়েন্টে চলে আসবে, মানে হবে না। দেখো আর কোথায় ভাগকে উল্টাচ্ছে সেটা দেখো, অপশান 4 রয়েছে ভাগ আর বিয়োগ। দেখো যেখানে ভাগ থাকবে অপশানে সেইটা কিন্তু আগে করবো। আমি বারবার এক কথা বলি, ভাগকে বিয়োগ আর বিয়োগকে ভাগ, বিয়োগকে ভাগ আর ভাগকে বিয়োগ। দেখো 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 34। আচ্ছা 34 দুগুণি কত? 60 68 68, একবারে হয়ে গেল এইটুকু, বুঝতে পারলে? প্লাস এখানে বিয়োগ চিহ্ন, দেখো বিয়োগ চিহ্ন থাকলে পরে 17 তুমি বাদ দাও। আচ্ছা 136 থেকে 17 গেলে পরে কি হচ্ছে? 9, আর এদিকে হচ্ছে 2 মানে 1 1 119, 119, আর এদিকে তোমার 68 তুমি যদি যোগ করো দেখো 187 আসে নাকি। দেখো 17 7, আর এদিকে হচ্ছে 6 7 8। বাহ, একদম অপশান 2 কিন্তু আমাদের, অপশান 2 বলছি কেন, অপশান 4 মানে যেটা ভাগটাকে পরিবর্তন করলাম বিয়োগে, অপশান 4 যারা করে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। দেখো পরে প্রশ্ন বলছে যে দ্বিতীয় পদটি প্রথম পদটির সাথে যেভাবে সম্পর্কিত, দেখো সঙ্গে সঙ্গে তুমি দেখবা এই যে সম্পর্কটা, 1 মিনিট দেখো, এই যে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার কি সম্পর্ক। দেখো বি থেকে এফ হলো, বি সি ডি ই তিনটে বাদ দিয়ে এফ, আবার ই থেকে টি হলো না বস? তাহলে এখানে হচ্ছে না, কারণ টি তো ই অনেকটা দূরে হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখানে দেখো তো, আচ্ছা এইভাবে দেখো তো, বি থেকে ডি হয়েছে তাই না, সি ডি 2 ঘর নিয়েছে। আচ্ছা ডি ই থেকে জি, এফ জি 2 ঘর নিয়েছে। আচ্ছা হচ্ছে এ থেকে সি 2 ঘর, আর থেকে টি 2 ঘর, ডি থেকে এফ 2 ঘর। বাহ, তাহলে সি থেকে নিবা ই হবে লাস্টের দিক থেকে কিন্তু, হ্যাঁ। আর তোমার হচ্ছে কী হবে, আর থাকলে পরে টি হবে। আচ্ছা ও থাকলে পরে তোমার হচ্ছে কিউ 2 ঘর গেলে, আর হচ্ছে ডব্লিউ এক্স ওয়াই হচ্ছে, আর এদিকে এন পি হচ্ছে। তাহলে দেখো এটা সঠিক উত্তর যে পি ওয়াই কিউ টিই, পি ওয়াই কিউ, 1 মিনিট, পি ওয়াই কিউ টিই, পি ওয়াই কিউ টিই, অপশান 3। অপশান 3 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। দেখো এই প্রশ্নটা কে কী করেছো একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও। দেখো সঙ্গে সঙ্গে তুমি বিষয়টা পড়ে নাও, কজন আছে? 2 4 6 8 জন টেবিলের বাইরের দিকে মুখ করে একটি বর্গাকার টেবিলের পাশে বসে আছে, ঠিক আছে। তা বলছে তাদের মধ্যে 4 জন প্রত্যেকটি কোণে বসে আছে, আর বলছে যে অন্য 4 জন প্রত্যেকটি পাশের ঠিক কেন্দ্রে বসে আছে, এইভাবে বসে আছে। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে একটা বর্গাকার টেবিল এইখানে আঁকছি, হ্যাঁ, কিছু করার নেই, একটু ছোট করে এখানে না আঁকার ছাড়া আমার উপায় নেই, কিছু করার নেই। দেখো 4 জন আর 8 জন, তাহলে মাঝখানে আছে এই 8 জন। তা প্রথমে বলছে দেখো এ এবং বি এর মাঝখানে 2 জন বসে আছে। তাহলে এ আর বি এর মাঝখানে যদি 2 জন বসে, তাহলে এ আর বি যে কোনো একজন একটা কোণায় বসবে। তাহলে এবার তুমি কিন্তু আগে দেখে নিবা যে এ আর বি এর সম্পর্কে আর কিছু বলা আছে নাকি। এ বি এর বিপরীতে দেখো এইখানে দেখো, এই যে এ কোনো কোণে বসে নেই। দেখো তুমি ধরো এখানে বসে দুটো ফাঁকা দিয়ে তুমি বি বসাও, তাহলে কিন্তু পরবর্তীকালে করতে গিয়ে তোমার আবার মুছে করতে হবে। সঙ্গে সঙ্গে দেখছো যে এ কোনো কোণে বসে নেই, মানে তুমি একে এখানে রাখতে পারো, 1 জন 2 জন ফাঁকা দিয়ে বি এখানে। আমরা প্রথম লাইনের কাজটা করলাম কিন্তু, ঠিক আছে। এ আর বি এর মাঝখানে মাত্র 2 জন বসে আছে। চলো বলছে সি এফ এর বাঁ দিকে দ্বিতীয়, সি এফ এর বাদ দাও, আগে বি নিয়ে কোথায় কথা আছে। দেখো ডি বি এর বিপরীতে বসে, ডি বি এর বিপরীতে, ডি মানে ডি এখানে। আচ্ছা বেশ, বলছে জি বি এর নিকটবর্তী প্রতিবেশী, নিকটবর্তী মানে জি হয় এখানে, আর না হলে পরে জি এই জায়গাটায় হবে, ঠিক আছে। লিখছি, একটু লেখার চেষ্টা করছি, বুঝে নাও। তারপরে বলছে দেখো এ কোনো কোণে বসে নেই, বলছে এইচ জি এর বাঁ দিকে তৃতীয়, জি এর বাঁ দিকে তৃতীয় কে? এইচ। এইচ যদি এখানে বসে, এর বাঁ দিকটা 1 2 তৃতীয়, এখানে এইচ হতে পারে। এইচ যদি এখানে মানে জি যদি এখানে বসে, এর বাঁ দিকটা 1 1 2 3 হবে না, তার মানে জি এখানেই বসেছে। তাহলে এটা ভুল, এখানে এইচ বসেছে কেন? কারণ সবাই কিন্তু বাইরের দিকে মুখ করে আছে, তাহলে তুমি দেখো বাঁ দিক কোন দিক পড়ছে, জি এর বাঁ দিক কিন্তু তোমার এই দিকেই পড়ছে। বিষয়টা বুঝতে পারলে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। বলছে ই এর বিপরীতে কে বসে আছে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার ই কোথায় রয়েছে এখানে।
তাহলে এবার দেখো কোনটা বাদ দিয়েছিলাম আমরা, এই যে এখানে যে সি এফ এর বাঁদিকে দ্বিতীয়, সি এফ এর বাঁদিকে দ্বিতীয়, সি যদি এখানে বসাও এর বাঁদিকে দ্বিতীয় 1 2 হবে না, সি যদি এখানে বসাও, হ্যাঁ সিটা এখানেই বসছে, তাহলে পরে বাঁদিকে মানে এই দিক ঘুরছে, তাই না, দ্বিতীয় এখানে এফ রয়েছে, চলো সি এফ এর বাঁদিকে দ্বিতীয়, তাহলে এখানে আর বাকি রয়েছে কি ই, তাহলে ইটা এখানে হয়েছে। বলছে যে ই এর বিপরীতে এইচ, ই এর বিপরীতে এইচ, একটু দেখো বস আমি অনেকটা চেষ্টা করলাম বোঝানোর, মানে তাও মানে গুলিয়ে গেল, তাই না, মানে তোমাকে সেইভাবে আমি বোঝাতে পারছি না একদম পরিষ্কারভাবে, কিছু করার নেই আমার, মানে উপায়ই নেই। চলো দেখো এখানে কি করেছো, চটপট মিলিয়ে নাও একটু, সঙ্গে সঙ্গে তুমি বলবো দাদা। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তোমার হচ্ছে 7 7 49, 13 13 হয়ে যাচ্ছে অনেক বেশি, তাহলে 7 13 91, বাহ, এখানে দেখো 7 13 91 কিন্তু আছে 81, মানে -10 করেছে, এই দুটো গুণ করে 7 ইন্টু, দেখো বিষয়টা বোঝো, 7 ইন্টু 13 ইজিক্যাল টু মাইনাস, মানে যা বেরোচ্ছে তার থেকে -10, ঠিক আছে। তাহলে এখানে তোমার দেখো 9 দিয়ে 15কে গুণ করো, 9 15 135 থেকে 10 বাদ, ঠিক আছে। তাহলে দেখো 14 আর 18 তুমি যদি গুণ করো, দেখো 18 10কে 180, আর হচ্ছে 36 72, 4 18 72, মানে 180, 72 থেকে 10 কম মানে 62 যোগ হবে, বিষয়টা বুঝতে পারলে, একবারে করে দিলা তুমি, এখানে 4 আর এখানে 2, মানে 242 আমাদের সঠিক উত্তর হচ্ছে। দেখো তো 242 আছে নাকি অপশনে, অপশন হ্যাঁ 242 যারা করেছো অপশন 3 তোমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা, দেখো সিম্পল একটা জিনিস, দেখো একটা জিনিস বোঝো, 2 মানে 242, তারপরে 393, এখানে আছে তোমার, এখানে কত 4, 4000 মানে 4164। একটা জিনিস তুমি লক্ষ্য করো, দেখো 2 আছে প্রথমে, লাস্টে 2, আর এই 2 2 গুণ করে 4 হলো, 3 আছে লাস্টে 3, 3 3 গুণ করে 9 হলো, বিষয়টা বুঝতে পারলে। 4 আছে, 4 আছে, 4 4 গুণ করে 16 হলো, তাহলে এখানে দেখো 2 3 4, নিশ্চয়ই 5 হবে, 5 হবে, 5 5 গুণ করে 25 হবে, তুমি সঙ্গে সঙ্গে বলবা যে 25 55। কে কি করেছো, 25 55 কোথায়, অপশন 3এই রয়েছে, 3 যারা করেছে সঠিক উত্তর। চলো পরেরটা দেখো, ডি, ডি থেকে এইচ, দেখো ডি, ডির পরে হাতের কর গুনবা মুখস্থ না থাকলে, ই এফ জি এই 4, এইচ এর পরে আই জে কে এল 4, এম এন ও পি কিউ আর 6, তার মানে আবার 6 যাবে, আর এর পরে দেখো এস টি ইউ ভি ডব্লিউ এক্স, হয়ে গেল অপশন 1 যারা করছে সঠিক উত্তর। দেখো বলছে যে 4টি শব্দ দেওয়া আছে, ইংরেজি অভিধান, অভিধান মানে সবার দেখতে হবে যে অভিধান অনুযায়ী কি আগে না পড়ে আছে, দেখো প্রথম স্থানে বলে দিয়েছে, তাহলে অভিধান অনুযায়ী প্রথম স্থানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা দিনেশ, ডিআইএনই, ডিআইএনই, ডিআইএন এ, এন এ, মানে ডিআইএন তারপরে এ, আর ডিআইএন তারপরে ই, ই, এখানে পয়েন্টটা দেখি তো, একটু কষ্ট করে বুঝে নিতে হবে, তারপরে দেখো 1 মিনিট, তাড়াতাড়ি কি, আচ্ছা দেখো 4 নম্বরের অপশানটা কি বলছে, ডিআইএন এন, তার মানে দেখো এন এ ই ই, কোনটা আগে আসে, এ আগে আসে, 3 নম্বর আগে আসবে, অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর 100%। পয়েন্টে দেখো, দেখো বলছে নিম্নে প্রদত্ত চিত্র অনুবৃত্ত করা বিকল্প চিত্রটি তোমার চয়ন করতে বলছে, মানে কোনটা, এই যে বড় ছবিটা দেখতে পাচ্ছ, এই বড় ছবিটার মধ্যে এই ছোট ছবিগুলোর মধ্যে কোনটার মধ্যে লুকিয়ে থাকতে পারে। দেখো তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, অপশান 1এরটা তো হবে না, 2এরটা, 2এরটা হবে না, 3এরটা যদি দেখো, 3এরটা, 3এরটা কিন্তু হবে, ঠিক আছে, কোথায় হবে দেখো আমি একটু বলে দিচ্ছি, একটু ভালো করে তুমি নিজে লক্ষ্য করবা, 3এরটাই দেখো, আমি একটু বোঝানোর দেখানোর চেষ্টা করছি, এই যে জায়গাটা না, এই জায়গাটা কিন্তু হচ্ছে 3এরটা, তাই না, অপশান 3 যারা করেছো তোমাদের কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো দেখো আর্দ্রতা হাইগ্রোমিটার কোণ কি হবে, আর্দ্রতা যদি হাইগ্রোমিটার কোণ হচ্ছে আমরা কি জানি, গ্রাফোমিটার হবে, গ্রাফো, গ্রাফো, অপশন 3 যারা করছো তোমার সঠিক উত্তর। চলো দেখো মিল করো, দেখো একটা জিনিস লক্ষ্য করো, এইটা আর এইটার মধ্যে মিল তুমি খুঁজে পাচ্ছ, দেখো সেম লেটার কিন্তু, লেটার কিন্তু একই, ওলট পালট করে শুধু দেওয়া, দেখো ডব্লিউ ই আর কে আর ই ডব্লিউ করে দিয়েছে, জিইটি কে টি জি করে, মানে উল্টে দিয়েছে জাস্ট, তাহলে তুমি সঙ্গে সঙ্গে উল্টে দাও, ভি মানে ডি এফ ভি কে তুমি ভি এফ ডি করলা, তারপরটা কেমন উল্টো ছিল, জিএইচটি কে টিএইচ জি, মানে ডব্লু হবে, ই হবে, তারপরে আর হবে, দেখো এই লেখাটা কোথায় আছে, কোথায়, ভিইডি, ভিইডি ডব্লু ই আর, ভিইডি ডব্লু ই আর, ভিইডি
EDW অপশান যদি দেখি VDWER অপশান দেখো 2 এর রয়েছে কিন্তু ও না 2 এরটা নয়, VE পেলাম না VF পেলাম বস, VF হবে, ঠিকই তো আছে, অপশান 2 এরটাই হবে, VFDWER অপশান 2, ঠিক আছে, দেখে নাও একটু। চলো এটা করো। বলছে যে উপরের ক্রমটি যদি বিপরীত ক্রমে লিখিত হয় তবে কোন বর্ণটি ডান প্রান্ত থেকে একাদশতম বর্ণটি ডান দিক থেকে চতুর্থ। দেখো বিপরীত ক্রমে মানে কি, টিটা টি দিয়ে এটা এই দিক থেকে শুরু হয়েছে না, বলছে বিপরীত ক্রমে লেখো, মানে এই 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 এল দিয়ে শুরু করো, মানে LWR এইভাবে লেখো, এইভাবে লিখে লাস্টে দেখবা UT হবে, ঠিক আছে। তা বলছে বেশ এইভাবে লেখো। এবার লেখার পরে বলছে তবে কোন বর্ণটি ডান প্রান্ত থেকে, যদি এইভাবে লেখা হয় তাহলে ডান দিক কোন দিক পড়ছে, এই দিক পড়ছে ডান দিক। ডান প্রান্ত থেকে একাদশতম বর্ণ মানে টি থেকে ডান প্রান্ত পড়ছে, বিষয়টা তুমি এখানে বোঝো আর আমি ওখানে করাচ্ছি। দেখো আমি তো লিখতে পারছি না পুরোটা, সেই জন্য দেখো তাহলে টি থেকে একাদশ 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে একাদশতম এ আছে এখানটায়, সেই এতে পড়লো। পড়ার পরে বলছে যে একাদশতম বর্ণটির ডান দিক থেকে চতুর্থ, এর ডান দিক কোনটা, তুমি সঙ্গে বলো এর ডান দিক কিন্তু এই দিকে, তার মানে সেই টির দিকে যেতে হবে, টির দিকে চতুর্থ 1 2 3 4 চতুর্থ কি আছে, আছে, দেখো ভালো করে ই, দেখো কিন্তু রয়েছে অপশান 1-এ, অপশান 1 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো দেখো লাস্ট প্রশ্ন চলে এসেছি আমরা 75 নাম্বার, নিচের চিত্রগুলির মধ্যে যে চিত্রটি আলাদা তা নির্বাচন করতে হবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা এ তো একদম ইজি দাদা, এরকম ইজি টাইপের প্রশ্নও থাকবে। দেখো এটাকে সমান 2 ভাগে ভাগ করেছে, এটাও সমান 2 ভাগে ভাগ করছে, এটাকেও মানে এটা কি ভাগ করা বলতে কি, এটা কিন্তু জল প্রতিবিম্ব, তাই না, জল প্রতিবিম্ব কী হয়, ওপরটা নিচ নিচটা ওপর হয়, তাহলে এখানে কিন্তু জল প্রতিবিম্ব ঠিকঠাক হয়নি, অপশান সি যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো আমি কিন্তু 75টা প্রশ্ন একটু তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কারো যদি কোনো জায়গায় তাও সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবা, ঠিক আছে। আর কন্টিনিউ ক্লাসগুলো এবার চলবে, কন্টিনিউ কিন্তু ক্লাসগুলো তুমি চালিয়ে যাবা। চলো আমি তো তোমার সঙ্গে রয়েছি আর গ্যারান্টি দিচ্ছি, আমি তো বলেই দিয়েছি, প্রথম দিনও বলছি আজকেও বলছি, এই যে 75-এর মধ্যে 60 নাম্বার তুলে দেওয়ার দায়িত্ব আমার, তুমি শুধু ক্লাসগুলো করো আমার সঙ্গে, ঠিক আছে। চলো সবাই ভালো করে প্রিপারেশন নিবা, জয় হিন্দ।